হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি 10 মিনিট স্কুলের আরো একটা লাইভ ক্লাসে। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। বাট যেটা হচ্ছে কাহিনী সেটা হচ্ছে তোমরা হয়তো অনেকেই আমাকে চিনো না। মানে আমাকে একটু নতুন লাগতেছে অনেকেরই। সো সবাই একটু তাড়াতাড়ি করে ক্লাসটাতে জয়েন করে ফেলো। তারপরে হচ্ছে আমরা তোমাদের সাথে একটু কথাবার্তা বলতেছি। মানে আমার পরিচয়টা দিচ্ছি এবং তোমাদের সাথে একটু পরিচিত হচ্ছি। কারণ হচ্ছে তোমাদেরকে আমি ওয়েলকাম করলাম ক্লাসের শুরুতে, বাট আসলে ব্যাপারটা হওয়া উচিত ছিল তোমাদের আমাকে ওয়েলকাম করা উচিত ছিল। আজকে আমরা কিসে ক্লাস নিতে আসছি? আজকে হচ্ছে আমরা অষ্টম শ্রেণীর বার্ষিক এবং বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সের একটা ক্লাস নিতে আসছি। যেই কোর্সটাতে, যেটাতে ফ্রি কোর্স এবং এটাতে তোমরা অনেকগুলো ক্লাস অলরেডি করে ফেলছো, বাট আমার জন্য কিন্তু আজকে ফার্স্ট ক্লাস। সো ব্যাপারটা হওয়া উচিত ছিল যে তোমরা আমাকে ওয়েলকাম করবে, তাই না? বাট উল্টো আমি কি করছি, আমি হচ্ছে তোমাদেরকে ওয়েলকাম করছি। সো আমি দেখতে পারতেছি অনেকে অলরেডি জয়েন করে ফেলছে। আমাদের এখানে দেখতে পারতেছি হচ্ছে আলভি জয়েন করছে, হ্যালো 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 আলভি। তারপর হচ্ছে মাহিম ইসলাম জয়েন করছে, আশিকুজ্জামান সোহাগ জয়েন করছে, আর এস শুভ জয়েন করছে। এদিকে আমরা দেখতে পারতেছি সানজিদা আক্তার জয়েন করছে, তারপরে হচ্ছে আবু তালহা জয়েন করছে, সিয়াম হোসেন জয়েন করছে। হ্যালো সবাইকে, হ্যালো। আর যারা যারা সালাম দিচ্ছ তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম এবং তোমাদের সবাইকে আজকে ক্লাসটাতে ওয়েলকাম করতেছি। তো যেটা বললাম যে তোমরাও আমাকে ওয়েলকাম করতে পারো, কারণ আমার হচ্ছে তোমাদের সাথে ফার্স্ট ক্লাস এবং এটা একদমই হচ্ছে শুরুতে, মানে আমার প্রথম ক্লাস 8 এর সাথে, যারা এবছর ক্লাস 8 এ ছিল তাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। তোমরা হয়তো আমাকে কেউই চিনো না, এমন কি কেউ আসো যে আমাকে চিনো? আমাকে একটু কমেন্টে বলো তো। আচ্ছা, এমন কি কেউ আছে যে আধা আমাকে চিনে? ওকে, মাসুদুর রহমানকে দেখতে পাচ্ছি। আমি ভালো আছি ভাইয়া। যারা যারা জিজ্ঞেস করতেছো কেমন আছি, আমি ভালো আছি। সিদ্ধাতুল মুনতাহা ফারুকি আপু, হ্যালো 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 হ্যালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, ওয়েলকাম ওয়েলকাম, থ্যাংক ইউ যারা আমাকে ওয়েলকাম করতেছো, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, অনেক মানুষজন জয়েন করে ফেলতেছে। তো তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর হচ্ছে তোমাদের লাইফ, এই লাইফটা আছে ক্লাসের লাইফটা তোমরা হচ্ছে তোমাদের প্রোফাইলে মানে টাইম লাইনে একটু শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দাও। আর তোমাদের বাকি যে ফ্রেন্ডরা আছে তাদেরকে একটু ক্লাসে নিয়ে আসো। তাদেরকে বলো যে আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে, আজকে আমাদের একটা বিজ্ঞান ক্লাস আছে এবং আজকে আমরা 3টা চ্যাপ্টার কভার করবো আজকে ক্লাসটাতে। তো সবাই একটু নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আচ্ছা, এবার আসো আমার পরিচয়টা আমি একটু দেই, তারপরে হচ্ছে তোমাদের সাথে আর একটু কথাবার্তা বলবো। সেটা হচ্ছে আমার নাম হচ্ছে অঙ্কন, ঠিক আছে? আমার নাম হচ্ছে অঙ্কন, আমি তোমাদের অঙ্কন ভাইয়া। আমি 10 মিনিট স্কুলের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আসি, বেসিক্যালি সায়েন্স প্লাস ফিজিক্স। এন্ড আমি হচ্ছে তোমাদের বড় ভাইয়া আপু যারা আছে তাদেরকে ফিজিক্স পড়াই, মানে পদার্থবিজ্ঞান পড়াই। তোমরা যখন ক্লাস 9 এ উঠবা তখন তোমাদের সায়েন্স যখন নিবা, মানে গ্রুপ ওয়াইজ যে পড়াশোনাগুলো আছে, তখন সায়েন্সে একটা সাবজেক্ট আছে ফিজিক্স অথবা পদার্থবিজ্ঞান। তো আমি হচ্ছে পদার্থবিজ্ঞান পড়াই তোমাদের বড় ভাইয়া আপুদের, এবং আজকে আমি তোমাদেরকে সায়েন্স পড়াইতে অথবা বিজ্ঞান পড়াইতে আসছি মূলত, ঠিক আছে? আর আমি পড়াশোনা করতেছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, মানে সিএসসি ডিপার্টমেন্টে, ব্র্যাক ইউনিভার্সিটিতে। ওকে, সো তোমরা শাহরিয়া সুলতানাকে দেখতে পাচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। তো সবাই একটু যার যার ফ্রেন্ডরা আছে তাদেরকে একটু মেনশন দিয়ে ফেলো, হ্যাঁ? কাঠগোলাপ একজন জিজ্ঞেস করতেছে, স্যার আপনি কি নতুন? আমি নতুন না, আমি হচ্ছে তোমাদের ক্লাসে নতুন, বাট আমি হচ্ছে বেসিক্যালি তোমাদের বড় ভাই আপুদের ক্লাস নেই, মানে 9-10 এর ফিজিক্স ক্লাস নেই আর কি, ঠিক আছে? ওকে। আচ্ছা, অনেকে আবার আমাকে চিনে, প্রাপ্তি আপুকে খুঁজতেছে অনেকে। প্রাপ্তি আপু, আচ্ছা প্রাপ্তি আপু ক্লাস নিছে মনে হয় আগে। হ্যাঁ, প্রাপ্তি আপু তোমাদের সাথে ফার্স্ট ক্লাস নিছে। প্রাপ্তি আপু আজকে নাই, সো এই জন্য আজকে আমি আসি আর কি, বুঝছো? ওকে, জোস। সবাই একটু নিজের ফ্রেন্ডদেরকে মেনশন দাও এবং হচ্ছে লাইভটা শেয়ার করে দাও, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? ওকে ওকে, জোস জোস জোস। আচ্ছা, অনেকে আবার জিজ্ঞেস করতেছে যে আমার পুরা নাম কি। আমার পুরা নাম হচ্ছে অঙ্কন সাহা, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমরা আজকে কি কি পড়বো একটু দেখি, চলো। তো তোমাদের বৃত্তি পরীক্ষা না, বৃত্তি আমাদের সময়, আমি যখন ক্লাস 8 এ ছিলাম, আমি ক্লাস 8 এ ছিলাম কত সালে জানো? 2015 সালে। তো 2015 সালে আমাদের একটা পরীক্ষা হইতো জেএসসি পরীক্ষা নামে, অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, যে পরীক্ষাটা এখন আর হয় না। আমাদের এই পরীক্ষাটার মাধ্যমেই বা এই পরীক্ষাটার রেজাল্টের উপরে ভিত্তি করে হচ্ছে বৃত্তি দেওয়া হইতো। তখন হচ্ছে দুই ধরনের বৃত্তি দেওয়া হইতো, একটা হচ্ছে জেনারেল স্কলারশিপ অথবা সাধারণ বৃত্তি, আর একটা ছিল হচ্ছে ট্যালেন্ট পুল স্কলারশিপ বা ট্যালেন্ট পুলের বৃত্তি আর কি। সো আমি হচ্ছে 2015 সালে যে জেএসসি পরীক্ষা হয়েছিল ওইখানে ট্যালেন্ট প্লে স্কলারশিপটা যেটা, সেটা পাইছিলাম এবং আমার উপজেলাতে আমি হচ্ছে সেকেন্ড হয়েছিলাম, ঠিক আছে? মানে দ্বিতীয় হয়েছিলাম, আমার উপজেলাতে আমি হচ্ছে দ্বিতীয় হয়েছিলাম 2015 সালে। মানে আজকে থেকে
আরো 10 বছর আগে। এখন 2025 সাল, আমি হচ্ছে 2015 সালে এসএসসি জেএসসি পরীক্ষা দিছি। তো তোমরা আমার অনেক ছোট ভাইয়া আপুরা, আজকে হচ্ছে তোমাদের আচ্ছা হ্যাঁ, তো চলো আমরা কিভাবে হচ্ছে বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া উচিত এবং কিভাবে হচ্ছে তোমরা প্রিপারেশন নিবা, বা এতদিন তোমরা তো অলরেডি অনেক সবকিছু পড়েই ফেলছো, বাট লাস্ট মোমেন্টে এসে কিভাবে পড়া উচিত, এই সব কিছু আজকের ক্লাসে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, ওকে। আমার উপজেলা হচ্ছে বরিশাল জেলার গৌরনদী উপজেলা। ঠিক আছে, অনেকে হয়তো চিনবা, অনেকে হয়তো ওইখানকার আসো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। আমাদের প্রথম যেই চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে তোমাদের অধ্যায় 11, অর্থাৎ আলো। মানে আলো নিয়ে তোমরা যে অধ্যায়টা পড়ছো সেই অধ্যায়টা দিয়ে হচ্ছে আজকে আমরা ক্লাসটা শুরু করব। আমরা বেসিক্যালি এমসিকিউ তে ফোকাস করে ক্লাসটা করব, এমসিকিউ গুলো সব সলভ করার চেষ্টা করব, এবং এর পাশাপাশি সিকিউর জন্য তোমরা কিভাবে পড়বা, কিভাবে লিখলে তুমি একদম 10-এ 10 পাবা, সেগুলো আমি ক্লাসে বলে দিব। ঠিক আছে, চলো। আচ্ছা, তো একদম শুরুতে প্রথমে একটা কোশ্চেন আছে যেটাকে বলা হয়েছে যে দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আপতিত আলোক রশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে কি বলে? ঠিক আছে, আচ্ছা ফারিহা জান্নাত বলছে লাস্ট বিজ্ঞান ক্লাসে প্রাপ্তি আপু নাই, এটা আমার মন মানতেছে না। মানে প্রাপ্তি আপুর জন্য সে খুবই আপসেট, খুবই কষ্ট পাচ্ছে। বাট ফারিহা জান্নাত, আমি তোমাকে বলবো যে তুমি ক্লাসটা করো, তুমি আই গেস যেটা জিনিসগুলো পড়াইতেছি এগুলা তোমার জন্য হেল্পফুল হবে। সো মন খারাপ না করে আমরা পড়াশোনা করি, আই গেস এটা বেশি ইম্পর্টেন্ট এখন, তাই না? আচ্ছা, তো প্রশ্নটার উত্তরটা সবাই আমাকে একটু কমেন্টে জানাও। আমি অলরেডি দেখতে পারতেছি এমডি লুকমান, তারপর হচ্ছে নীলিমা নীলু, জান্নাতুল নাইমা জুই, রাফসান, তারপরে হচ্ছে নাজিয়া তাহসিন, তারপরে রায়া, অনেক মানুষজন আনসারটা দিচ্ছে। সবাই বলতেছে হচ্ছে বি 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 বি, ওয়ানের বি, ওয়ানের বি। আচ্ছা, প্রশ্নটা কি ছিল? দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আপতিত আলোক রশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে কি বলে? হ্যাঁ, তোমরা সবাই সঠিক আনসার দিছো। আমাদের আনসারটা হচ্ছে বি, অর্থাৎ প্রতিসরণ। তো প্রতিসরণ জিনিসটা আসলে কি, যে আলো যখন একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে আসে তখন আলোর দিক পরিবর্তিত হয়ে যায়। আলোর কি হয়? দিক পরিবর্তন হয়। কি রকম? ধরো এই হচ্ছে আমাদের একটা বিভেদ তল, দুইটা মাধ্যমকে আলাদা করব। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের বায়ু মাধ্যম, আর ধরো দুটা স্বচ্ছ মাধ্যম বলতেছে। স্বচ্ছ মানে হচ্ছে যেটা স্বচ্ছ মানে পরিষ্কার মাধ্যম, বায়ু পানি এই টাইপের মাধ্যমগুলো। ধরো বায়ু, আর এখানে হচ্ছে আমাদের আছে পানি। তো আলো হচ্ছে বায়ু থেকে পানিতে আসবে অথবা পানি থেকে বায়ুতে যাবে, যে কোনো একটা জিনিস ঘটবে আর কি। তো এখানে এইটা হচ্ছে আমাদের অভিলম্ব, এই জিনিসটার নাম হচ্ছে অভিলম্ব। আর দুইটা মাধ্যমকে যেহেতু আলাদা করতেছে এই তলটা, সো এই তলটার নাম হচ্ছে যে বিভেদ তল। ঠিক আছে, বিভেদ তল। আলো যদি হচ্ছে আপতিত হয় এই বরাবর, তোমাকে আমি বললাম যে আলো হচ্ছে এই বরাবর আপতিত হচ্ছে, এই দেখো এই বরাবর পানি থেকে আলো হচ্ছে বায়ুতে যাচ্ছে। সো এই বরাবর আলো যদি আপতিত হয়, আলোর দিকটা একটু বেঁকে যায়। ঠিক আছে, আলোর দিকটা একটু বেঁকে যায়। কিরকম বাঁকলো? আলোটা যাওয়ার কথা ছিল হচ্ছে এই বরাবর, আলোটা যাওয়ার কথা ছিল হচ্ছে এই দিকে, কিন্তু আলোটা কিন্তু ওইদিকে না যে এদিকে একটু বেঁকে গেছে। এই যে এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে যাওয়ার সময় আলোর দিক পরিবর্তন করা অথবা আলোর দিকটা বেঁকে যাওয়া, এই বেঁকে যাওয়াটাকে আমরা বলি হচ্ছে আলোর প্রতিসরণ। ঠিক আছে, সো এইটাই ছিল আমাদের প্রশ্ন বেসিক্যালি, যে দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির যে দিক পরিবর্তনের ব্যাপারটা, এটা আসলে কি? এটা হচ্ছে আলোর প্রতিসরণ। আচ্ছা, একজন বলতেছে ভাই আপনার ট্র্যাজেডিটা বলছেন নাকি? ট্র্যাজেডি না বাবা, ওটা স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি। ঠিক আছে, ট্র্যাজেডি মানে হচ্ছে দুঃখের খবর অথবা দুঃখ এই টাইপের কিছু আর কি। সো এটা হচ্ছে স্ট্র্যাটেজি। আমি স্ট্র্যাটেজি বলবো ক্লাসের শেষে, তোমরা পুরো ক্লাসটা করবা, তাহলে আমি বলবো যে কিভাবে আসলে পড়া উচিত। আচ্ছা, সো এটা সবাই পারছো। এরপরে হচ্ছে এমসিকিউ 2, এটাও খুবই সহজ। পানিতে ডোবানো পেন্সিলকে বাঁকা দেখানোর কারণ কি? সেম কারণেই পানিতে ডোবানো পেন্সিলকে হচ্ছে বাঁকা দেখায়। এটাও আলোর প্রতিসরণের কারণেই হয়। এটাও কিসের কারণে হয়? আলোর প্রতিসরণের কারণে হয়। বুঝছো? সো আলোর প্রতিসরণ, এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। ওকে, তারপরে 3 নম্বর প্রশ্নটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মানে খুবই একটু চিন্তা করে আনসার দেওয়ার মতো প্রশ্ন। সবাই একটু চিন্তা করে তারপরে আনসারটা দিব। হ্যাঁ, বলছে কি দেখো, আলো কাঁচ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আপাতন কোণ 32 ডিগ্রি হলে প্রতিসরিত রশ্মিটি মাধ্যমের বিভেদ তল বরাবর যায়। এই লাইনটা সবাই একটু খেয়াল করবো। হ্যাঁ, প্রতিসরিত রশ্মিটি মাধ্যমের বিভেদ তল বরাবর যায়।
এক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত? সো জিনিসটা একটু সিনারিওটা চিন্তা করি আমরা। এখানে দুইটা মাধ্যমের কথা বলা হয়েছে, একটা হচ্ছে কি মাধ্যম, একটা হচ্ছে বায়ু মাধ্যম, এবং বায়ু মাধ্যম থেকে আলোকটা কোন মাধ্যমে গেছে, সরি কাছ থেকে বায়ু মাধ্যমে গেছে। তো ধরো আমরা হচ্ছে এরকম দুইটা মাধ্যম চিন্তা করতেছি, এটা হচ্ছে বিভেদ তল, আবারও এটা হচ্ছে আমাদের বিভেদ তল। আচ্ছা, তো এই মাধ্যমটা হচ্ছে বায়ু এবং এই মাধ্যমটা হচ্ছে কাচ। এটা হচ্ছে আমাদের বিভেদ তল এবং এইটা হচ্ছে আমাদের অভিলম্ব, ঠিক আছে? তো কি হয়েছে ব্যাপারটা, যে 32 ডিগ্রি কোণে যদি আলো আপতিত হয় তাহলে সে হচ্ছে বিভেদ তল বরাবর যায়। অলরেডি আমি অনেকের আনসার দেখতে পারতেছি, আমি দেখতে পারতেছি মাহিন আনসার দিচ্ছে সি, তারপরে হচ্ছে আলভি বলতেছে সি, তারপরে হচ্ছে জান্নাতুল ফেরদৌস বলতেছে সি, তারপরে আবু তালহা বলতেছে সি, বহুত মানুষজন বলতেছে আনসার হচ্ছে সি, আনসার হচ্ছে সি। তো আনসার কি আসলে সি? মাহিন বলতেছে ভাইয়া সি হবে, তো মাহিন যেহেতু বলছে চলো আমরা একটু দেখি আনসার কি আসলে সি কিনা। তো এইখানে হচ্ছে প্রতিসরণ কোণের মানটা জিজ্ঞেস করা হয়েছে। তো আমাদের আলোক রশ্মিটা আপতিত হয়েছে কত ডিগ্রি কোণে বলছে, দেখো 32 ডিগ্রি। ধরে নিলাম যে এতটুকু হচ্ছে আমাদের 32 ডিগ্রি, ঠিক আছে? এই বরাবর আলোক রশ্মিটা আপতিত হয়েছে, কিন্তু যে প্রতিসরিত রশ্মিটা গেছে সে গেছে হচ্ছে এই বরাবর, সে গেছে হচ্ছে এই বরাবর, মানে বিভেদ তল বরাবর। তো এটা তো আমাদের বিভেদ তল, এটা তো আমরা জানি যে এটা হচ্ছে আমাদের বিভেদ তল। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা যে এই যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ এগুলা হিসাব করি, এটা কোত্থেকে হিসাব করি বলতো? আমরা যে হিসাব করতেছি যে আপতন কোণ প্রতিসরণ কোণ, এটা হচ্ছে আমরা হিসাব করি অভিলম্বের সাথে। এই যে অভিলম্ব, এইটা হচ্ছে আমাদের অভিলম্ব, এটা কি? এটা হচ্ছে আমাদের অভিলম্ব। আপতিত রশ্মি তারপরে হচ্ছে প্রতিসরিত রশ্মি, এরা অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে ওই কোণগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করি, তাই না? সো এইটা হচ্ছে আমাদের প্রতিসরণ, এটা হচ্ছে আমাদের আপতন কোণ। তাহলে আমাদের প্রতিসরণ কোণটা কোনটা? এইটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ, যেটা হচ্ছে আমাদের কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমরা দেখতেই পারতেছি যে এইটা একটা, এটা যদি একটা রেখা হয় এবং এটা যদি একটা রেখা হয়, তাহলে এই রেখাটার উপরে হচ্ছে লম্ব। সো একটা রেখা যদি আরেকটার উপরে লম্ব থাকে তাহলে সেই কোণটা হচ্ছে কত ডিগ্রি হয়ে যায়? 90 ডিগ্রি হয়ে যায়। খুবই সহজ। সো এই জন্য আমাদের এখানকার সঠিক অ্যান্সার কোনটা হবে বলো? আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কোশ্চেন 4, যারা যারা 90 ডিগ্রি বলছো সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। এরপরে হচ্ছে নাম্বার 4 এ আমাদেরকে বলা হয়েছে আপতন কোণের মান যদি 0 ডিগ্রি হয় তাহলে প্রতিসরণ কোণের মান কত? এটা খুবই বেসিক কোশ্চেন এবং এটা একটু মুখস্থ রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমাদের আলোর প্রতিফলন কিংবা প্রতিসরণ যেটাই পড়ি না কেন, আমাদের আলোর প্রতিফলন এবং প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ সবসময় সমান হবে। আপতন কোণ এবং প্রতিসরণ কোণ কি হবে? সব সময় সমান হবে। সো আমাদের আপতন কোণটা বলে দিচ্ছে 0 ডিগ্রি, তাহলে প্রতিসরণ কোণ কত হবে? সবাই আমাকে একটু কমেন্টে জানাও তো 4 এর আনসারটা কত হবে? এই যে সিয়াম বলছে 0 ডিগ্রি, সিয়াম বলছে 0 ডিগ্রি, তারপরে হচ্ছে সোনালী বলছে এ, ওকে, রোজিনা সুলতানা বলছে এ, অনেকেই বলতেছে ভাইয়া আনসার হচ্ছে এ, ভাইয়া আনসার হচ্ছে এ এ এ, জোস জোস জোস। ওকে, সো হ্যাঁ আনসার হচ্ছে এ, কারণ এখানে আপতন কোণের মান আমাদেরকে বলে দেওয়া আছে যে আপতন কোণ হচ্ছে 0 ডিগ্রি। সো আপতন কোণের মান যদি 0 ডিগ্রি হয় তাহলে প্রতিসরণ কোণটা অবশ্যই 0 ডিগ্রি হবে। তারপরের প্রশ্নটা আমাদের বলা হয়েছে অভিলম্ব এবং বিভেদ তলের মধ্যবর্তী কোণের মান কত? এটা অলরেডি অনেকবার ছবিটা আঁকা হয়ে গেছে, আজকে অলরেডি 2বার ছবিটা আঁকছি, তাই না? যে অভিলম্ব এবং বিভেদ তল, এইটা হচ্ছে আমাদের অভিলম্ব আর এই হচ্ছে আমাদের বিভেদ তল। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ কত? এটা হচ্ছে প্রশ্ন। সবাই বলো তো যে এদের মধ্যবর্তী কোণ কত হবে? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এর আনসারটা সবাই বলো যে অভিলম্ব এবং বিভেদ তলের মধ্যবর্তী কোণ কত হবে? আচ্ছা, 5 এ সি, আবিদা তাবাসসুম বলছে 5 এ সি, তারপরে হচ্ছে সাহেরা বলছে 5 এ সি। ওকে, সেরা। এখানে 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 অনেকে বলতেছে, এখানে হচ্ছে অপূর্ব কুমার সাহা বলছে 5 এ সি, মারিয়া বেগম বলছে 5 এ সি। তো সবাই বলতেছে যে সি। অ্যাকচুয়ালি এটা তো খুবই সহজ প্রশ্ন, কারণ আমরা দেখলেই বুঝতে পারতেছি যে এইটা যদি আমাদের মূল বিন্দু হয় ও, এইটা যদি এ হয়, এইটা যদি এ প্রাইম হয়, এটা যদি বি হয় আর এটা যদি বি প্রাইম হয়, তাহলে এই যে আমাদের এ ও বি প্রাইম যে কোণটা আছে, এ ও বি প্রাইম যে কোণটা আছে, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। সো এই কোণটাই তো মূলত অভিলম্ব এবং বিভেদ তলের মধ্যবর্তী কোণ, তাই না? সো এই জন্য আমাদের আনসার হচ্ছে সি, অর্থাৎ 90 ডিগ্রি। বুঝতে পারছি সবাই? তোমরা অনেক জোস, তোমরা সবাই সঠিক আনসার দিচ্ছ প্রত্যেকটা কোশ্চেনে। আমি এখন পর্যন্ত দেখি নাই যে কেউ হচ্ছে একটা ভুল আনসার দিচ্ছে, সবাই সঠিক আনসার দিচ্ছে, সেরা।
এটাই তো চাই। তো তোমরা সবাই ভালো করে পড়ছো, এটা বোঝা যাচ্ছে প্রথমত। তো তোমরা সবাই বৃত্তি পাইতে চাচ্ছ, এটাও বোঝা যাচ্ছে। সো ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করো, একদম শেষ পর্যন্ত যতগুলো এমসিকিউ সলভ করাবো এইখান থেকে হুবহু পরীক্ষাতে কমন পেয়ে যাবা। এখান থেকে কোশ্চেন হুবহু পরীক্ষাতে কমন পেয়ে যাবে, এবং বইয়ের প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক আজকে ক্লাসে নিয়ে আসা হয়েছে। আর যেই সিকিউ গুলো থাকবে ওইগুলো বাসায় প্র্যাকটিস করবা। ওই সিকিউ গুলো থেকে যদি লিখতে পারো সঠিকভাবে, যে কিভাবে লিখতে হবে এটা আমি বলেই দিব, তো ওইভাবে যদি বাসায় লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে সিকিউ তো ফুল মার্কস এনশিওর করতে পারবে। আর এমসিকিউ যা যা বলবো এগুলাই আসবে আসলে, ঠিক আছে? ওকে, তো চলো সামনের দিকে যাই। আলোক রশ্মি এটা একটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, এবং এই বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, এবং এইগুলাতেই আমাদের একটু ভুল করে, মানে ভুল হয় আর কি, তোমরা একটু ভুল করো। সো এইটা একটু খেয়াল করে আনসার করার চেষ্টা করবা। এখানে বলা হয়েছে যে আলোক রশ্মি কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যখন প্রবেশ করে, মানে ওই যে সেম জিনিসই এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করতেছে আর কি। আচ্ছা, তো সেখানে কি হয়, প্রতিসরণ কোণের মান আপতন কোণের চেয়ে বড় হয়, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে সমান থাকে, মানে একই সমতলে থাকে, আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। আর দেখো আলোক রশ্মি কাচ থেকে বায়ুতে যাচ্ছে, হ্যাঁ। সো এইরকম ছবিটা আসলে কি রকম হবে তাহলে, এই হচ্ছে ধরো এরকম, আমাদের এই মাধ্যমটা হচ্ছে আমাদের বায়ু, আর এই মাধ্যমটা হচ্ছে কাচ। সো কাচ থেকে আলোক রশ্মি যাচ্ছে হচ্ছে বায়ুতে। সো এই হচ্ছে ধরো আমার একটা আলোক রশ্মি যেটা কাচ থেকে বায়ুতে যাবে। সো কি হবে, আমাদের যখন আলোক রশ্মি প্রতিসরিত হয় সে কি হয়, এই দিকে সরে যায় না? তো যখন এই দিকে সরে যায় তখন এই কোণটা, এটা হচ্ছে আমাদের আপতন কোণ আই, আর এইটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ আর। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে আই এর থেকে আরটা বড় হবে, কারণ এটা কিন্তু অভিলম্ব থেকে দূরে সরে যায়। প্রতিসরিত রশ্মিটা আমাদের অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। তো দূরে যেহেতু সরে যাচ্ছে, অবভিয়াসলি আমাদের যে কোণটা তৈরি করবে সেটা কিন্তু এই কোণটার চেয়ে বড় হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে এই মাধ্যমের জন্য, মানে প্রতিসরণের জন্য আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলেও থাকে। দেখো এই যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব, এই তিনটা কিন্তু একই সমতলে আছে। এই যে এই সমতলে কিন্তু এই তিনটা জিনিস আছে। আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, এটাও ঘটতে পারে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে যে আলোক রশ্মি যেই মাধ্যম থেকে যায় আবার হচ্ছে সেই মাধ্যমে যদি ফিরে আসে, যেই মাধ্যম থেকে যায় যে আবার হচ্ছে যদি সেই মাধ্যমে এরকম ভাবে ফিরে আসে, তাহলে হচ্ছে ওইটাকে আমরা কি বলি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সো এই তিনটা জিনিসই ঘটতে পারে, তাই না? তো তোমরা আমাকে একটু অপশনে মানে আনসারটা একটু কমেন্টে জানাও তো। ওকে, জোস, সবাই বলতেছে ডি 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 ডি, 6 এ ডি, 6 এ ডি, 6 এ ডি সেরা। তো 6 এর আনসার হচ্ছে কি ডি, রাইট। এরপরে চলো আমরা পরের প্রশ্নটা দেখি। এটা কি, এটা আমি আনসার দিব না, এটা আনসার তোমরা দিবা। এখানে বলা আছে যে উল্লেখিত চিত্রের ক্ষেত্রে আমাদের পিও এটা হচ্ছে আপতিত রশ্মি, ও কিউ এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আচ্ছা, ও কিউ এখানে এটা হচ্ছে ও কিউ, এবং এ হচ্ছে ঘন মাধ্যম। সো এইটার আনসারটা তোমরা হচ্ছে আমাকে দিবা। এটা জেএসসি পরীক্ষাতে আসছে বরিশাল বোর্ডে 2018 সালে। সো এই কোশ্চেনটা একটা বহুপদী সমাপ্তিসূচক কোশ্চেন। সো এইটার আনসারটা কি তোমরা হচ্ছে এটা আমাকে সবাই বলবা। পিও আপতিত রশ্মি কিনা, ও কিউ প্রতিসরিত রশ্মি কিনা, আর এ ঘন মাধ্যম কিনা। আচ্ছা, এখন অনেকে 6 এর আনসার দিচ্ছে, বাট অনেকে আবার এদিকে দেখতেছি 7 এর আনসার দিচ্ছে। খান শওকত বলতেছে 7 এ এ, আবু তালহা বলতেছে 7 এ এ। ওকে ওকে, আদিত্য হালদার বলতেছে 7 এ এ। আর বাকিরা সবাই আনসার করি, সবাই যদি আনসার করি তাহলে বুঝবো যে হ্যাঁ সবাই পড়াশোনা করতেছে। ওকে, তারপরে হচ্ছে মৌসফা মেহেরিবান বলছে 7 এ এ, রুবিনা আক্তার বলছে এ। আচ্ছা, ওমর আলদিন বলছে ডি, ওমর আলদিন বলছে ডি, আবার মুহাম্মদের আম্মুও বলছে ডি, রুবায়েত রূপা বলছে এ, সুমনা রানী বলছে এ। সো এখানে দুই ধরনের কোশ্চেন পাচ্ছি আসলে, যে এ আর ডি, বাট সঠিক আনসার হচ্ছে কি জানো? সঠিক আনসার হচ্ছে আমাদের এ। আমাদের এখানে এটা পিও আপতিত রশ্মি, এই যে চিহ্ন দেখে বুঝতে পারতেছি আমরা, হচ্ছে কি দেখে বুঝবো, চিহ্ন দেখে, অ্যারো চিহ্ন, যেদিকে যেটা আসতেছে ওটা হচ্ছে আমাদের আপতিত, যেটা বের হয়ে যাচ্ছে ওটা হচ্ছে প্রতিসরিত। ও কিউ প্রতিসরিত। সো আমাদের 1 আর 2 সঠিক। এখন এ ঘন মাধ্যম কিনা বা এ হালকা মাধ্যম কিনা এইটা আমরা কিভাবে বুঝবো? যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন হচ্ছে প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে যায়, ঠিক আছে? যখন আমাদের হচ্ছে হালকা থেকে ঘনতে যায়, যখন হালকা থেকে ঘন মাধ্যমে যায় তখন হচ্ছে
প্রতিসরিত যে রশ্মিটা থাকে, প্রতিসরিত রশ্মি, এটা হচ্ছে অভিলম্বের দিকে যায়। প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে সরে যায়। হ্যাঁ, আর যখন হচ্ছে উল্টাটা হয়, মানে ঘন থেকে হালকাতে যায়, তখন হচ্ছে অভিলম্ব থেকে দূরে সরে যায়। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অভিলম্বের কাছাকাছি আসতেছে। সো অবশ্যই এই এ মাধ্যম যেটা, এটা হচ্ছে আমাদের হালকা মাধ্যম। এই মাধ্যমটা হচ্ছে হালকা মাধ্যম। তো আমাদের অপশন সি, মানে নাম্বার যেটা 3 নাম্বার যে অপশনটা আছে, এটা আসলে সঠিক না। সো আমাদের সঠিক आंसर হচ্ছে এ, অর্থাৎ 1 এবং 2। আচ্ছা, এই প্রশ্নটা সবাই বলো যে চিত্রের প্রতিসরণ কোন কোনটা। এখানে হচ্ছে আমরা হচ্ছে এখানে একটু ভুল আছে, সেটা হইলো এইটা হচ্ছে এন, উপরেরটা হচ্ছে এন, নিচেরটা হচ্ছে এন প্রাইম, এইটা হচ্ছে এন, এটা হচ্ছে শুধু এন। ঠিক আছে, এইটা হচ্ছে এন আর এইটা হচ্ছে এন প্রাইম, মানে এন ও এন প্রাইম। এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে যে প্রতিসরণ কোন কোনটা, এ ও এন কোন, বি ও এন প্রাইম কোন, কোন এ ও পি, কোন এন ও কিউ। এটাও বোর্ডে আসছে জেএসসি পরীক্ষাতে 2019 সালে। ঠিক আছে, বলো এটা আনসার করো সবাই। আচ্ছা, এইটে বি, এখনো এটা কি এইট? হ্যাঁ, এইটে বি, বি বি বি, সবাই বলতেছে বি। শরৎ বলতেছে বি। শরৎ অনেকগুলো কোশ্চেনের আনসার দিচ্ছে। আবু তালহা, এরপরে হচ্ছে দিউ খানসুর। নামগুলো খুবই মানে ইউনিক ইউনিক নাম, যে জন্য আমার পড়তে একটু কষ্ট হচ্ছে। আমার চোখটা নষ্ট, তো দূর থেকে পড়তে একটু অসুবিধা হচ্ছে আর কি। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের ফাইনাল এক্সামে আসছিল। সাহেরা বলছে, হ্যাঁ এরকম কোশ্চেনই আসলে আসবে এবং আসে, এই জন্যই তোমাদেরকে আজকে এই কোশ্চেনগুলো সলভ করাচ্ছি ভাইয়া। তো অনেকেই বলতেছে বি, দুই একজন দেখলাম বলছে সি, বাট সঠিক উত্তর হচ্ছে কি এটা আমরা একটু দেখি। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে প্রতিসরণ কোন কোনটা। ঠিক আছে, কোন কোনের কথা জিজ্ঞেস করা হয়েছে, প্রতিসরণ কোন। আমরা আগে দেখবো যে প্রতিসরিত রশ্মিকে এই যে এই চিহ্ন দেখে বুঝবো। তো আলোক রশ্মি হচ্ছে এই দিক বরাবর আসতেছে। কোন দিক বরাবর আসতেছে? এই দিক বরাবর আসতেছে। তো যেটা আসে সেটা হচ্ছে আপতিত জিনিস, আর যেটা বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে প্রতিসরিত। তো এই প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে এই কোণটা উৎপন্ন করে, এই যে বি ও এন কোণ, মানে কোণ বি ও এন প্রাইম, কোণ বি ও এন প্রাইম। সো এই কোণটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ, যেটা হচ্ছে আমাদের অপশন বি। তো যারা অপশন বি বলছিল তারা একদম সঠিক অ্যান্সার দিছো, বাট যারা হচ্ছে সি বা অন্যগুলো বলছিল তারা একটু ভুল করছো। সো এই ভুলগুলো করা স্বাভাবিক, এবং এই ভুলগুলো থেকে কি করতে হবে? শিক্ষা নিতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের এমসিকিউ 9 এ বলা হয়েছে যে অবিরশ্মির দিক পরিবর্তনের কারণ কি। এই যে আমাদের অবিরশ্মিটা, এটা এই যে এ ও রশ্মিটা এই বরাবর আসার কথা ছিল, বাট এই বরাবর না এসে একটু দিক পরিবর্তন করে ফেলছে। এটা কারণ কি? এটা অলরেডি একটা কোশ্চেনে আমরা বলে দিছি যে ঘন থেকে হালকাতে গেলে কি হবে, হালকা থেকে ঘনতে গেলে কি হবে। ঠিক আছে, তো এটা একটু চিন্তা করে আনসার দিও। এখানে বলা হয়েছে যে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, অভিলম্ব বরাবর আপতিত হয়েছে। সো অভিলম্ব বরাবর তো আসলে আপতিত হয় নাই। সো আমাদের এই অপশনটা তো হওয়ার কোনো সুযোগ নেই। এখানে তো অভিলম্ব বরাবর আপতিত হয় নাই। সো আমাদের এইটা তো হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে 1 আর 2 এর মধ্যে কোনটা হবে এবং অপশন কোনটা সঠিক আসলে, এটা আমাকে বলো। অলরেডি আমি দেখতে পাচ্ছি নাজমুন নাহার বলতেছে 9 এ এ, তারপরে হচ্ছে আবিদা বলতেছে এ, তারপরে হচ্ছে ফাইজ বলছে এ, সানজিদা বলছে বি, এদিকে হচ্ছে সৌরভ বলছে এ, এস এম সালমান বলছে এ, ইতি খানম বলছে এ, মাহিন বলছে এ, নেওয়াজ বলছে এ। সো এ বি দুইটা নিয়ে একটু কনফিউশন, কারণ এই দুইটাই আছে আসলে, দুই যে কোনো একটা হবে। তো এই জন্য সবাই একজন এ বললে আর একজন একটু বি বলে। ওকে, সো এখানে আসলে আমি বলছিলাম যে হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যায় তখন হচ্ছে অভিলম্বের দিকে একটু সরে আসে। সো দেখো একটু খেয়াল করলে যে এইটা কিন্তু এই বরাবর আসার কথা ছিল, কিন্তু এটা অভিলম্বের দিকে একটু সরে যাচ্ছে। তো এই জন্য আমরা বলতে পারবো যে জিনিসটা হচ্ছে কি রকম, যে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসতেছে। সো আমরা এই মাধ্যমটা হচ্ছে হালকা মাধ্যম, আর আমাদের এই নিচের যে মাধ্যমটা এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এ। ওকে, তারপর এমসিকিউ 10, এখানে এন ও ওয়াই কোনটা, কোন কোন? এই যে এন ও ওয়াই, দেখো এখানে লেখাই আছে এটা হচ্ছে আর। সো আর দিয়ে তো আমরা অবশ্যই প্রতিসরণ কোণ কি বুঝাই, তাই না? সো এখানে এন হচ্ছে প্রতিসরণ কোণ। প্রতিফলন কোণকেও আর দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু এই চ্যাপ্টারটা আসলে আমরা প্রতিসরণ নিয়ে কথাবার্তা বলবো বেশিরভাগ। এর পরের কোশ্চেনটা দেখি।
এখানে দুইটা মাধ্যম আছে, পি মাধ্যম এবং কিউ মাধ্যম, এবং প্রথম এক উদ্দীপকের এইটা দেখে তোমাকে তিনটা জিনিস আইডেন্টিফাই করতে হবে। প্রথমে বলা আছে যে পি ও কিউ একই মাধ্যম কিনা, এন কোন এন ও ওয়াই প্রতিফলন কোন এক্স ও এন প্রাইম আপতন কোণ। কাহিনী হচ্ছে তুমি একটু চালাক হও, যদি তুমি একটু চালাক হও তাহলে হচ্ছে তোমার এই কোশ্চেনটা চিন্তাই করা লাগে না। এটা হচ্ছে 11 নম্বর কোশ্চেন। সো আমি একটু দেখি তোমাদের আনসারটা, তারপর আমি বলে দিচ্ছি আসলে যে কিভাবে চিন্তাই করা লাগবে না, তুমি এমনিতে এটা আনসার করে দিতে পারবা, মানে তোমার এটার জন্য পড়াশোনাও করতে হবে না। সো একজনকে দেখলাম বলছে সি, ওই যে আবু তালহা আবারও বলছে সি, এবং হচ্ছে অনেকে এখনো 9 এবং 10 এর আনসার দিচ্ছ, বাট আমরা হচ্ছে 11 নাম্বার কোশ্চেনটা আনসার করবো সবাই। হ্যাঁ, ওকে, তো সবাই আমাকে একটু আনসারটা বলো। 11 এ সি সি সি, রাইসুল বলতেছে সি, ও সবাই বলতেছে 11 এর আনসার হচ্ছে সি। আচ্ছা, জোস। আমরা একটু দেখি যে আমরা হচ্ছে কিভাবে এটা চিন্তা না করে বলতে পারবো। তারিয়ান বলছে ভাইয়া আমার নাম নেন প্লিজ। তো তারিয়ান তোমার নাম আমি নিছি। দেখো এইখানে আমার তিনটা অপশনও আছে, আবার 1 ও 2 আছে, 1 ও 3 আছে, 2 ও 3 আছে। এখন আমি যদি একটা অপশন বাদ দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমার অনেকটা কাজ ইজি হয়ে যায়, তাই না? সো এইখানে যেহেতু আলোক রশ্মির প্রতিসরণ হচ্ছে বা আলোর প্রতিসরণ দেখতে পারতেছি, আমরা এখানে দেখলেই দেখতে পারতেছি যে এখানে আলোর প্রতিসরণ হচ্ছে, আলো যেই দিকে যাওয়ার কথা ছিল তার থেকে একটু বেঁকে গেছে। তার মানে হচ্ছে যে পি মাধ্যমটা আর কিউ মাধ্যমটা সেম না, পি আর কিউ সেম মাধ্যম না। সো আমাদের এই যে 1 নাম্বার যে অপশনটা আছে এটা কিন্তু সঠিক না। তার মানে বাকি যে দুইটা আছে এই দুইটাই সঠিক হবে, বাকি যে দুইটাতে 1 আছে, সো 1 তো সঠিক না, এটা আমি শিওর। সো এই দুটো হবে না, এটা তো হবে না। সো আমাদের সঠিক आंसर হচ্ছে বি, সি, মানে 2 এবং 3 শেষ। বাকি আমার চিন্তাই করা লাগলো না। এরপরে দেখো সংকট কোণের জন্য প্রতিসরণ কোণের মান কত, এইটা তোমরা বলো তো। সংকট কোণের জন্য প্রতিসরণ কোণের মান কত? এম ডি আবু সাইম, তোমাকেও দেখছি, সবাইকে দেখি ভাইয়া। অনেকেই বলতেছে ভাই আমার নাম নেন, আমার নাম নেন। আসলে এত মানুষ ক্লাস করতেছো তোমরা, এখন আমি এত মানুষের নাম নিব কিভাবে বলো? আচ্ছা, সংকট কোণের জন্য প্রতিসরণ কোণের মান কত, এটা অনেকবার বোর্ডে আসছে। সো বেশ ভালো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সবাই একটু সুন্দর মতো আনসারটা দিয়ে ফেলো। হ্যাঁ, সংকট কোণের জন্য প্রতিসরণ কোণের মান কত? জসিম মোল্লা মনে হয় বলছে ভাই আমার নাম নেন। ওকে ভাইয়া তোমার নাম নিলাম। আচ্ছা, এ এ এ 0 ডিগ্রি বলতেছে অনেকে। আচ্ছা, বাকিরা 12 এ বি, 12 এ বি 32 ডিগ্রি, 32 ডিগ্রি আসলে। আচ্ছা, 12 এ সিও বলতেছে মানুষজন। সো এটাতে আমি কনফিউজড হয়ে যাচ্ছি নিজেই। একজন বলতেছে এ, একজন বলতেছে বি, একজন বলতেছে সি। তাওসিফ তাহিদুল বলতেছে চ। তাওসিফ তুমি তোমার কিবোর্ডটা ইংলিশে একটু কনভার্ট করে ফেলো ভাইয়া, তোমার জন্য এই জন্য হচ্ছে যে সি আসতেছে। আচ্ছা, জহিরুল ইসলাম বলতেছে না ভাই আমি ক্লাস করি না। থ্যাংক ইউ ক্লাস না করার জন্য তোমাকে ধন্যবাদ। সো আনসার হচ্ছে সি। মুনতাসির মাহিরকে দেখতে পাচ্ছি, মুনতাসির মাহির বলছে আনসার সি। সো এখানে হ্যাঁ, সংকট কোণের জন্য আমাদের প্রতিসরণ কোণের মান হবে হচ্ছে 90 ডিগ্রি, মানে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় সংকট কোণের, ওই সময় আমরা হচ্ছে সংকট কোণ পাই আর কি। প্রতিসরণ কোণের সর্বোচ্চ মানও 90 ডিগ্রি। সো এটা আমরা আর দেখবো না, আমরা জাস্ট এটা বলে দিলাম যে হ্যাঁ প্রতিসরণ কোণের সর্বোচ্চ মানও হচ্ছে 90 ডিগ্রি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে কি সৃষ্টি হয়? এই যে আমি বলছিলাম যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এই জিনিসটা আসলে কি রকম? আলোক রশ্মি যখন হচ্ছে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, তখন সে যদি কোনো কারণে না যাইতে পারে, এবং না যাইতে পারে সে যদি আবার এই মাধ্যম, যেই মাধ্যম থেকে আপতিত হয়েছে ওই মাধ্যমেই ফিরে আসে, তাহলে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। যেটা হচ্ছে কি জানো কিসের কারণে হয়? এটা হচ্ছে আমাদের সংকট কোণের কারণে হয়, বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে কোন কোনটা সৃষ্টি হয়? সংকট কোণ সৃষ্টি হয়। কি কোণ সৃষ্টি হয়? সংকট কোণ সৃষ্টি। আচ্ছা সরি সরি সরি, এখানে হচ্ছে আমাদের প্রশ্নটা ছিল যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে কি সৃষ্টি হয়। আমাদের এখানে অপশনে ছিল প্রতিসরণ কোণ, সংকট কোণ, আপতন কোণ এবং মরীচিকা। সো এটা আনসারটা কি হবে? 14 এ সবাই বলতেছে বি। আচ্ছা, এইখানে অনেকে ডি বলতেছে। আসমা আক্তার বলছে ভাই আমার নাম নেন। ভাই তোমার নাম নিলাম।
সো 40 না আসলে একটু কনফিউজিং কোশ্চেন এটা, বি এবং ডি এর মধ্যে। দেখো সংকট কোণের কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, সংকট কোণ সৃষ্টি হওয়ার কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে আমরা হচ্ছে মরীচিকা সৃষ্টি হইতে দেখি। কি সৃষ্টি হইতে দেখি? মরীচিকা। মরীচিকা জিনিসটা কি? ওই যে মরুভূমিতে পানি দেখা যায় অনেক দূরে, তারপর হচ্ছে গ্রীষ্মকালে রাস্তা মনে হয় কি সামনে, অনেকটা সামনে রাস্তাটা ভেজা আছে। তো এই জিনিসগুলো হয় হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে সৃষ্ট মরীচিকার কারণে। আমরা বলি না মরীচিকা, মরীচিকা মানে হচ্ছে যে যেই জিনিসটা আসলে এক্সিস্ট করে না, মানে আসলে নাই কিন্তু আমরা মনে করি যে আছে, ওই টাইপের জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে মরীচিকা। বুঝতে পারছি? তো এই জন্য পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে মরীচিকা পাই। কি পাই? মরীচিকা পাই। ফারিহা জান্নাত, থ্যাংক ইউ। আচ্ছা, এখন যারা সংকট কোণ বলছিল তারা আসলে একটু ওই যে দুইটা জিনিসের মধ্যে একটু কনফিউজড হয়ে গেছিল। মানে একটা হচ্ছে যে সংকট কোণের কারণে এটা হয়, আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে আবার আরেকটা হয়। ঠিক আছে? তো দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। ঠিক আছে? আচ্ছা চলো সামনে যাই। এখন 15 নম্বর কোশ্চেন আমাদের বলা হয়েছে যে ম্যাগনিফাইং গ্লাসে কোনটি ব্যবহৃত হয়? অবতল লেন্স, অবতল দর্পণ, উত্তল লেন্স, উত্তল দর্পণ। এইটা বলো, এটা খুবই সহজ। অন্তর দাস গানের লিরিক্স লিখতেছে, রাতেও মরীচিকা দেখেছি একা একা। হ্যাঁ, এই গানটা আমিও শুনছি। মিনতি সাহা জিজ্ঞেস করছে সংকট কোণ কি? যখন হচ্ছে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, ওই সময় আমরা প্রতিসরণ কোণ, ওই কোণটাকে আমরা সংকট কোণ বলে থাকি আর কি। ঠিক আছে? মরীচিকা কি বৃত্তি এক্সামে আসবে? মনে হয় আসতে পারে। মরীচিকা বৃত্তি এক্সামে মানে বৃত্তি পরীক্ষাতে আসতে পারে। তোমাকে সিকিউতে এরকম একটা সিনারিও দিয়ে দিবে যে ধরো তুমি মরুভূমিতে ঘুরতে গেছো, সাহারা মরুভূমিতে, তখন হচ্ছে দেখলা সামনে পানি, বাট আসলে পরে সামনে আগায় দেখলা পানি নাই। এটা কি কারণে হয় তোমাকে এটা ব্যাখ্যা করতে বলবো। তখন হচ্ছে তুমি এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, তারপর হচ্ছে মরীচিকা, এই জিনিসগুলো সুন্দর করে লিখবা। ঠিক আছে? ওকে, এইটার আনসার সবাই দিচ্ছে সি সি সি, 15 এ সি, 15 এ সি, সবাই বলতেছে 15 এ সি। তার মানে হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস তৈরি করতে কি ব্যবহৃত হয়? উত্তল লেন্স, রাইট? সবাই সঠিক আনসার দিচ্ছে, ম্যাগনিফাইং গ্লাস তৈরিতে ব্যবহৃত হয় হচ্ছে উত্তল লেন্স। আচ্ছা, পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কোন ধরনের কাজে ব্যবহৃত হয়? আলোক রশ্মি বহনে, কোলন দেখার জন্য, টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে। অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার হচ্ছে সরু একটা কাচের তন্তু। ঠিক আছে? সো এইটা দিয়ে আসলে কিসে কিসে অপটিক্যাল ফাইবারটা ব্যবহার করা, এটা বইয়ে সুন্দর মতো এটা লেখা আছে অপটিক্যাল ফাইবারের ব্যবহারগুলো, তাই না? বলো, সবাই বলো, এটার আনসারটা বলো। আমাদের কোশ্চেন 16, আলোক রশ্মি বহনে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়, অবভিয়াসলি ব্যবহৃত হয়। কোলন দেখার জন্য ব্যবহৃত হয়, হ্যাঁ। টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, হ্যাঁ। তো তিনটাই তো হবে, তাই না? তো 16 এর আনসার হচ্ছে ডি। যারা যারা ডি বলতেছো সবাই সঠিক আনসার দিচ্ছ। পড়ো, সামনের দিকে যাই। এর পরের কোশ্চেন হচ্ছে যে নিচের কোন অংশটি চক্ষুকে বাহিরের বিভিন্ন প্রকার অনিষ্ট হতে রক্ষা করে? এই যে আমাদের যে চোখ আছে না, আমাদের চোখের যে সাদা অংশটা যেটা আছে, সাদা যে অংশটা, ওই অংশটা হচ্ছে আমাদেরকে বাইরের বিভিন্ন ধুলা বালি বা অন্যান্য যা যা আছে এগুলো থেকে কি করে? প্রোটেক্ট করে অথবা প্রতিরক্ষা দেয়। তো ওই জিনিসটার নাম কি? ওই জিনিসটার নাম হচ্ছে শ্বেতমণ্ডল। কি নাম? শ্বেতমণ্ডল। সো দেখতে সাদা, নামও শ্বেতমণ্ডল, খুবই স্বাভাবিক। আমরা এই জিনিসটা হচ্ছে আমাদের কি? শ্বেতমণ্ডল, যেটা হচ্ছে আমাদেরকে আমাদের বাহিরের বিভিন্ন প্রকার অনিষ্ট, অনিষ্ট বলতে আসলে কি বুঝায়? অনিষ্ট হচ্ছে যে ধুলাবালি টাইপের যে জিনিসপত্র, ওইগুলো থেকে হচ্ছে আমাদের চোখকে প্রোটেক্ট করে। ঠিক আছে? তো এটা হচ্ছে কি? শ্বেতমণ্ডল। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি বলা হয়েছে যে নিচের কোনটি স্থান ও লোক বিশেষে বিভিন্ন রঙের হয়? এটা তোমরা সবাই পারার কথা, এটা খুবই সহজ একটা প্রশ্ন। এটা তোমরা অনেকের এটা নিয়ে হচ্ছে একটু আকর্ষণও আছে, অনেকেই আছে যারা হচ্ছে চোখে বিভিন্ন ধরনের লেন্স পরে, একটু বিড়ালের মতো চোখ পছন্দ করে, ক্যাটস আই বলে আর কি যেগুলাকে, এই জিনিসগুলা করতে চায় অনেকে, তাদেরকে আর্টিফিশিয়ালি। বাট অনেকে ন্যাচারালি দেখা গেছে কি অনেকের চোখের লেন্স বিভিন্ন কালারের হয়। এখন তোমরা আমাকে হচ্ছে এইটার আনসারটা দাও যে এই জিনিসটাকে আসলে কি বলে? আইরিস, মনি, রেটিনা, কর্নিয়া। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18। সো কোশ্চেন নাম্বার 18 এর আনসারটা সবাই দাও। অঞ্জনা কর্মকার বলতেছে 18 এ বি, তারপরে হচ্ছে ইতি রহমান বলতেছে 18 এ বি, তাহমিনা বলতেছে এ। ওকে, সবাই বলতেছে মনি, মানে চোখের মনি, তাই না? মানে চোখের মনিতে লেন্স লাগানো হয়, এই জন্য কি বলতেছো এরকম? চিন্তা না মানে কমন সেন্স দিয়ে বলতেছো আই গেস, তাই না? রেটিনা কি ভাইয়া? রেটিনা হচ্ছে চোখের একটা অংশ। রেটিনা, আইরিস, কর্নিয়া, শ্বেতমণ্ডল, এই সবগুলাই চোখের হচ্ছে একটা অংশ।
আচ্ছা, অনেকেই এ, অনেকে বি, অনেকে সি, বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস বলতেছে আসলে। ভাই বিজ্ঞান পরীক্ষায় কোন কোন অধ্যায় বেশি ইম্পর্টেন্ট? সবগুলো অধ্যায় মোটামুটি ইম্পর্টেন্ট, বাট আজকে যে 3টা অধ্যায় পড়াচ্ছি এখান থেকে আলোর অধ্যায় থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে এবং মহাকাশ উপগ্রহ থেকেও একটা প্রশ্ন আসবে, ও বাস্তুতন্ত্র থেকেও তো একটা আসবেই। মানে আজকে 3টা চ্যাপ্টারই অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, সো আমাদের এইটার আনসার হচ্ছে কি বলো? অনেকে তো এ বললো, অনেকে বি বললো, সঠিক আনসার কি হবে? তাসলিমা বেগম বলছে এ হবে। হ্যাঁ, সঠিক আনসার হচ্ছে এ, অর্থাৎ আইরিস। ঠিক আছে, আইরিস হচ্ছে বিভিন্ন রঙের হয়। আচ্ছা, এইটা বলো যে কোনটি হচ্ছে মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়? মানে আমরা চোখের কোন অংশের কারণে আসলে দেখি? আমরা চোখের কোন অংশের কারণে আসলে দেখি? এখানে অপশন আছে আইরিস, মনি, রেটিনা, কর্নিয়া। আমাকে একটু বলো তো। জেরিন, মনে, মনসে। আচ্ছা, বলছে ভাইয়া নামটা নেন, নিলাম ভাইয়া। আমাকে এইটার আনসারটা বলো। ওকে, 19 এ বি, 19 এ বি, 19 এ বি, মনি। এটা তো মনি, মানে তোমরা মনির মনির প্রতি মনে হয় খুবই অবসেসড, সবাই মনি মনি বলতেছো। তো এখানে প্রশ্নটা হচ্ছে যে কোনটি মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়? দর্শনের অনুভূতি জাগায়, দর্শনের অনুভূতি মানে কোনটা আমাদেরকে দেখতে সহায়তা করে আসলে? আমাদের চোখে অনেকগুলো অংশ আছে না, তো এখানে কোনটা মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়? আনসার হচ্ছে রেটিনা, মানে অপশন সি। ঠিক আছে, রেটিনা। যারা যারা সি বলছো তারা সঠিক অ্যান্সার দিছো, যারা যারা ডি বলছো, এ বলছো, বি বলছো, তারা কিন্তু ভুল বলছো, বুঝছো? তারা কিন্তু অ্যাকচুয়ালি কি করছো, ভুল বলছো। আচ্ছা, ক্যামেরাতে কিসের সাহায্যে প্রতিবিম্ব উজ্জ্বল করা হয়? এটা একদমই মানে থিওরিটিক্যাল পড়া অথবা মুখস্থ পড়া। ক্যামেরার অনেকগুলো পার্ট থাকে, আমাদের যে মানব চক্ষু এর সাথে ক্যামেরার তুলনা করা একটা তোমাদের বইয়ে একটা বড় ছক আছে, দেখবা যে মানব চোখ এবং হচ্ছে ক্যামেরার মধ্যে পার্থক্যগুলো এখানে সুন্দর করে লেখা হয়েছে। এবং ওইখানে আমাদের ক্যামেরার অনেকগুলো অংশ এরকম ভাবে চোখের মতো ক্যামেরার অনেকগুলো অংশ থাকে, আমাদের ডায়াফ্রাম থাকে, আমাদের হচ্ছে আলোকচিত্রগ্রাহী প্লেট থাকে, ক্যামেরার লেন্স থাকে, শাটার থাকে। তো এইগুলো সব মিলায়ে আমাদের কোন জিনিসটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব উজ্জ্বল করতে সাহায্য করে? এইটার আনসারটা কি হবে বলো? আচ্ছা, ঠিক আছে, দেলো ইয়ারা, তুমি ভাইয়া চলে যাও ক্লাসটা থেকে। থ্যাংক ইউ তোমার কমেন্টের জন্য, তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া, তোমার অনেক ধন্যবাদ। তুমি ক্লাসটা থেকে চলে যাও, শুধু শুধু উল্টা পাল্টা কমেন্ট করে বাকিদের ক্লাসটা করাতে ডিস্টার্ব করিও না, বুঝছো? আচ্ছা, বিশে বি 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 বি, সবাই বলতেছে হচ্ছে বি, মানে ক্যামেরা লেন্স। আচ্ছা, একজনই অনেকবার বি বলছে, বাকিরা অনেকে ডি বলতেছে। সুস্মিতা আক্তার ডি বলছে, রোজিনা সুলতানা ডি বলছে, আবু তালহা ডি বলছে, অনেকেই হচ্ছে ডি বলছে। আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ, সঠিক অ্যান্সার হচ্ছে ডায়াফ্রাম। সঠিক অ্যান্সার হচ্ছে কি? ডায়াফ্রাম। ঠিক আছে, ওকে। এরপরে তোমাদের জন্য কিছু শর্ট কোশ্চেন আছে যেগুলো তোমরা এখন সুন্দর মতো আনসার করতে পারবা এবং আনসার গুলো দেওয়া আছে এখানে। প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্নটা, আলো ভিন্ন মাধ্যমে গতিপথ পরিবর্তন করে কেন? ওই যে আলোর যে প্রতিসরণ হয়, এই জন্য আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন আলোর প্রতিসরণের কারণে অথবা মাধ্যমের ঘনত্বের কারণে। কিসের কারণে? মাধ্যমের ঘনত্বের কারণে আলো হচ্ছে দিক পরিবর্তন করে। মাধ্যমের ঘনত্বের কারণে, মাধ্যমের ঘনত্বের কারণে আলোর প্রতিসরণ হয় এবং ওই প্রতিসরণের কারণে আলো হচ্ছে দিক পরিবর্তন করে। মাধ্যমের ঘনত্বের কারণে আলো হচ্ছে দিক পরিবর্তন করে। ঠিক আছে, ওকে। আসমা আক্তার বলছে ভাইয়া আমার কমেন্ট পড়েন। বললাম ভাইয়া তোমার কমেন্ট। ওকে, এরপরে এখানে সুন্দর মতো অনেক সুন্দর মতো আনসারটা দেওয়া আছে। তো তোমরা হচ্ছে যখন পরীক্ষায় লিখবা তখন একটু সাজায় গুছিয়ে লেখার চেষ্টা করবা আর কি, যে আলো যখন হচ্ছে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় তখন কি হয়, মাধ্যম দুটার ঘনত্বের পরিবর্তন হয় এবং এই ঘনত্বের পরিবর্তনের কারণে আলোর হচ্ছে প্রতিসরণ হয়। তো প্রতিসরণের জন্য আলোর হচ্ছে দিকটা পরিবর্তিত হয়ে যায় অথবা গতিপথটা পরিবর্তন হয়ে যায়। পরের যে প্রশ্নটা আছে, আলোর প্রতিসরণ এবং প্রতিফলনের মধ্যে পার্থক্য। যে আলোর প্রতিসরণ এবং প্রতিফলনের মধ্যে পার্থক্য কি? মরুভূমিতে জলাশয়ের প্রতিছবি কেন খুব কাছে দেখা যায়? এটা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে দেখা যায়। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে দেখা যায়। ঠিক আছে, এই তো। এরপরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আলোর প্রতিসরণ এবং প্রতিফলনের মধ্যে পার্থক্য। তো প্রতিসরণ এবং প্রতিফলনের দুইটা বেসিক পার্থক্য কি বলো? একটা হচ্ছে এক মাধ্যম থেকে যখন আরেক মাধ্যমে যায় তখন তার গতিপথ পরিবর্তন করে ফেলে। আর প্রতিফলন কি? প্রতিফলন হচ্ছে যেই মাধ্যম থেকে যায় আবার সেই মাধ্যমেই ফিরে আসে। যেই মাধ্যম থেকে যায় আবার সেই মাধ্যমেই ফিরে আসে, এটা হচ্ছে একদম বেসিক পার্থক্য।
আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তির্যকভাবে আপতিত হলে গতিপথের পরিবর্তন হয়, এইটাকে আলোর প্রতিসরণ বলে। অন্যদিকে আলো এক স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় যখন দ্বিতীয় কোনো মাধ্যমে বাধা পায় তখন দুই মাধ্যমের বিভব তল থেকে কিছু পরিমাণ বা সম্পূর্ণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে, মানে যেখান থেকে যাচ্ছে আবার সেখানেই ফিরে আসতেছে। তো এইটা হচ্ছে প্রতিফলন। আর যেটা হচ্ছে একটু আমাদের বাম দিকে, মানে যে কোনো দিকে অবিলম্ব থেকে দূরে অথবা অবিলম্বের দিকে সরে যায়, ওইটাকে আমরা বলি হচ্ছে প্রতিসরণ। বুঝছি? আচ্ছা, আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরিত রশ্মি বেঁকে যায় কেন, এইটাও কিন্তু ওই যে সেম আমাদের হচ্ছে কি ঘনত্বের পরিবর্তনের কারণে, আলোকীয় ঘনত্বের ভিন্নতার জন্য হচ্ছে আলোর বেগের পরিবর্তন ঘটে, এবং এই বেগের পরিবর্তনের জন্য আমাদের হচ্ছে কি হয়, প্রতিসরিত রশ্মিটা একটু বেঁকে যায় অথবা একটু কাছাকাছি চলে আসে, অবিলম্বের থেকে একটু দূরে সরে যায় অথবা অবিলম্বের থেকে একটু কাছাকাছি চলে আসে। এটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন যায় তখন হচ্ছে অবিলম্ব থেকে দূরে যায়, আর হালকা থেকে যখন ঘন মাধ্যমে যায় তখন হচ্ছে অবিলম্বের কাছাকাছি আসে। এই জিনিসটা একটু মাথায় রাখবো কষ্ট করে, ঠিক আছে? ওকে, তারপরে আমাদের পরের প্রশ্ন হচ্ছে সংকট কোণ কি, এটি কখন সৃষ্টি হয়? এই যে তোমরা অনেকে জিজ্ঞেস করছিলাম যে সংকট কোণ কি, তো সংকট কোণ হচ্ছে যেই কোণের জন্য আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখতে পাই, অর্থাৎ প্রতিসরণ কোণের মান যখন হচ্ছে 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি যদি বিভেদ তলাবল চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আপতন কোণ, ওই যেই কোণের জন্য আমাদের প্রতিসরিত রশ্মিটা 90 ডিগ্রি হয়ে যায় ওইটাকে আমরা বলি হচ্ছে সংকট কোণ। চলো একটু দেখি ছবিতে যে আমাদের যখন এরকম একটা বিভেদ তল, তো আমরা দেখছি যে বিভেদ তল এরকম, এটা হচ্ছে আমাদের অবিলম্ব। আমরা যখন আলোক রশ্মি আপতিত হয় এই বরাবর, আলোক রশ্মি তো এই বরাবর আপতিত হইলো, আলোক রশ্মি এই বরাবর আপতিত হয়ে যদি সে এই দিকে যায়, মানে একদম বিভেদ তল বরাবর চলে যায়, তাহলে এই যে আপতন কোণটা যার জন্য আমাদের এই যে প্রতিসরণ কোণটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে গেল, সেই কোণটাকে এই যে আই, এটাকে আমরা বলি হচ্ছে সংকট কোণ। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে কি সংকট কোণ। এইটার জন্য আমাদের প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল বরাবর যাচ্ছে, সো এইটা হচ্ছে আমাদের সংকট কোণ। ঠিক আছে, তো পরীক্ষায় যদি সংকট কোণ আসে সবাই তোমরা হচ্ছে আনসার করতে পারবা। হ্যান্ড রাইটিং কি অনেক ইম্পর্টেন্ট কিনা? হ্যান্ড রাইটিং অনেক বেশি ইম্পর্টেন্ট না, বাট তোমার লেখাটা যাতে সুন্দর করে বোঝা যায় অতটুকু সুন্দর করে লিখতে হবে, এর চেয়ে বেশি সুন্দর হইতে হবে না। ভাইয়া মরুভূমিতে মরীচিকা বলতে কি বোঝায়? মরুভূমিতে নরমালি কি হয়, মরুভূমিতে তো বালি আর বালি থাকে, তাই না? মরুভূমিতে কিন্তু পানির ওরকম কোনো জলাশয় অথবা হচ্ছে নদী নালা যেমন আমাদের এই সমতলে বা হচ্ছে নর্মাল মাটিতে যেরকম পানির জলাশয় আছে ওরকম মরুভূমিতে নাই। কিন্তু মরুভূমিতে যখন সূর্যের আলো পড়ে তখন হচ্ছে সূর্যের আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে তুমি অনেক দূর থেকে তোমার মনে হবে কি যে সামনে একটা হয়তো জলাশয় আছে বা পানির একটা জায়গা আছে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে হয়, এবং এইটাকে আমরা বলি হচ্ছে মরীচিকা। ঠিক আছে, আচ্ছা পরের যে প্রশ্নটা আছে, মরুভূমিতে মরীচিকা দেখা যায় কেন, তোমার প্রশ্নের উত্তর আমি অলরেডি দিয়ে ফেলছি, তো সেই প্রশ্নটাই হচ্ছে এখানে আবার করা হয়েছে। তোমরা হচ্ছে এই প্রশ্নগুলো ভালো করে পড়বা, এইগুলা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে মরুভূমিতে মরীচিকা দেখা যায় কেন। একজন বলছো কি যে ভাইয়া 2 মার্কের প্রশ্ন এত বড়, এখানে আসলে এত বড় না, এখানে 2-3টা লাইন, মানে 2 লাইনের মধ্যে তুমি যদি হচ্ছে তোমার আনসারটা দিয়ে দিতে পারো তাহলে হচ্ছে হয়ে যাবে, বুঝছো? একজন বলছে ভাইয়া কত মার্ক পাইলে বৃত্তি পাওয়া যাবে? দেখো এইটা আসলে ডিপেন্ড করে, মানে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আসলে আমাদের উপজেলায় ধরো 30 জনকে ট্যালেন্ট পুলে বৃত্তি দেওয়া হইতো বা এরকম একটা ইয়ে ছিল, তো উপজেলা ভিত্তিক মার্কসটা ভ্যারি করতো আগে। উপজেলায় তুমি যদি একদম টপ লেভেলের মার্কস পাও তাহলে অবশ্যই তুমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাবা, ব্যাপারটা এরকম। আসলে তুমি যত মার্কস পাইতে পারো, এরকম বলতে পারবো না আসলে যে তুমি যদি 85 পাও বা 90 পাও বা 92 পাও তাহলে তুমি বৃত্তি পাবা, বাট প্রত্যেকটা সাবজেক্টে চেষ্টা করবা অ্যাটলিস্ট 90+ মার্কস পাওয়ার জন্য। ঠিক আছে, আর বৃত্তি পাওয়ার জন্য কয় ঘন্টা পড়া উচিত, কত ঘন্টা পড়া উচিত এইটা আসলে ইম্পর্টেন্ট না, তোমার যা যা পড়া দরকার এটা তুমি একদিনে ধরো আজকের দিনে তুমি যা যা পড়তে চাচ্ছ ওইটা দিনের মধ্যে শেষ করতে পারতেছো কিনা, এবং ওইটা শেষ করতে তোমার ঠিক যতটুকু পড়া লাগবে ততটুকুই পড়তে হবে। এখানে দিনের কত ঘন্টা বা রাতের কত ঘন্টা এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, নাফিসা নাবিল একটা প্রশ্ন করছে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে কোনটির কারণে? ওই যে আমরা বললাম যে সংকট কোণ। আর্ট করতে হবে কোথায় কোথায়, তোমাকে যদি প্রশ্নে বলে যে ছবি আঁকো তখন হচ্ছে তোমাকে ছবি আঁকতে হবে। যেমন ওই যে আমরা একটা চ্যাপ্টার পড়বো একটু পরে বাস্তুতন্ত্র, তো বাস্তুতন্ত্র থেকে দেখা যাবে হচ্ছে ছবি আঁকতে হইতে পারে। আমাদের সামিয়া জামান ঐশিয়া আপু ক্লাসটা করতেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু ক্লাসটা করার জন্য। আচ্ছা, কেমিস্ট্রির চ্যাপ্টার গুলা হার্ড লাগে, রিয়াকশন গুলা এখন একটু, তোমরা তো ছোট এই জন্য একটু কঠিন লাগে, এগুলো একটু বেশি 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 করে প্র্যাকটিস করতে হবে, তাহলে হচ্ছে ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে,
তাহলেই হবে। মানে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ভাইয়া সংকট কোণ কি? এই যে সংকট কোণ ভাইয়া, সংকট কোণ হচ্ছে যেই আপতন কোণের জন্য আমাদের প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল বরাবর চলে যায়, সেই কোণটাকে আমরা বলি হচ্ছে সংকট কোণ। ঠিক আছে, আমাদের আরো 2টা চ্যাপ্টার করতে হবে, আমরা একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, এবছর কিভাবে পরীক্ষা হচ্ছে সেটা আসলে আমি বলতে পারবো না, বাট তোমরা তোমাদের বেস্ট যে প্রিপারেশনটা নেওয়ার সেটাই নিয়ে যাবা। পরীক্ষা যেভাবেই হোক না কেন তুমি যাতে একটা ভালো মার্কস পাও আর কি। ঠিক আছে, না ক্যামেরার পিক আঁকতে হবে না, ক্যামেরার পিক আঁকতে হবে না, তোমাকে ক্যামেরার থেকে সর্বোচ্চ প্রশ্ন আসতে পারে যে মানব চক্ষুর সাথে ক্যামেরার পার্থক্য কি, বা এই টাইপের প্রশ্ন আসতে পারে, এবং এগুলো তুমি লিখে দিবা। ঠিক আছে, ওকে। তো চলো আমরা হচ্ছে মানুষের 2টা চোখ থাকার সুবিধা কি, এইটাও একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের জন্য দেওয়া হয়েছে যাতে তোমরা হচ্ছে এই প্রশ্নগুলো কালেক্ট করে সলভ করে ফেলতে পারো। আমরা বেসিক্যালি এমসিকিউ গুলা ক্লাসে একদম সুন্দর মতো সলভ করে দিব, এগুলা হচ্ছে তুমি ভালো করে বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, ওকে। এই যে দেখছো বলছিলাম আমরা যে এরকম একটা প্রশ্ন তোমরা পাবা যে পার্থক্য কি, মানব চোখ এবং ক্যামেরার অমিল গুলো কি কি, অমিল অথবা পার্থক্য কি কি, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্নগুলো একটু দেখে যাবা। এরপরে একটা সিকিউ প্রশ্ন দেওয়া আছে যেখানে তোমাকে যে ক্রান্তি কোণ কাকে বলে, এটা হচ্ছে ক্রান্তি কোণ কিন্তু সংকট কোণের আরেকটা নাম। ক্রান্তি কোণ এবং সংকট কোণ দুইটা কিন্তু একই জিনিস, জাস্ট নাম হচ্ছে ডিফারেন্ট। ক্রান্তি কোণ এবং সংকট কোণ সেম জিনিস। তোমাকে প্রশ্ন বলা হয়েছে ক্রান্তি কোণ কাকে বলে, অলরেডি ক্রান্তি কোণ বা সংকট কোণের সংজ্ঞাটা কিন্তু আমি পড়াই দিয়েছি। ক্যামেরার ক্রিয়া আসতে পারে, অবশ্যই আসার মতো প্রশ্ন। তারপরে হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস কেন ব্যবহার করা হয় ব্যাখ্যা করো। চোখের পাতার সাথে শাটার, ক্যামেরার শাটার নামে একটা অংশ আছে, ওইটার হচ্ছে মিল আছে। ঠিক আছে, আচ্ছা জামিয়া বলছে ভাইয়া নাম নেওয়া লাগবে না, সে খুব দুঃখ পাইছে। আচ্ছা, ম্যাগনিফাইং গ্লাস কেন ব্যবহার করা হয়? ম্যাগনিফাইং গ্লাস অনেক কাজে ব্যবহার করা হয়। আমরা জানি যে ছোট জিনিস দেখার জন্য ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করা হয়, আবার আগুন জ্বালানোর জন্য কিন্তু ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করা হয়। ঠিক আছে, চোখের ছবি না, চোখের ছবি আঁকতে হবে না। সো এই সিকিউটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সিকিউটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে এই সিকিউটা সবাই দেখবা, সবাই হচ্ছে সলভ করার চেষ্টা করবা। চিত্র 1 এ বস্তুটির অবাস্তব প্রতিবিম্ব কিভাবে দেখতে পারবা, এইটা তোমরা প্র্যাকটিস করবা। তারপর হচ্ছে চিত্র 2 এ আলোক রশ্মি যদি হচ্ছে সিও, এই যে সিও এটা বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে প্রবেশ করে তবে কি রকম হবে, এই যে মাধ্যম চেঞ্জ করে, মানে এইটা থেকে এইটা আসলে কি হবে, এইটা থেকে এইটা আসলে কি হবে, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, একটু ঘুরাই ফিরে আসতে পারে আর কি। ঠিক আছে, সেগুলো একটু প্র্যাকটিস করে নিবা। আরো একটা সিকিউ দেওয়া আছে, অ্যাকুয়াস হিউমার কি, এটাও হচ্ছে চোখের একটা অংশ। এটার ডেফিনেশন চাওয়া হয়েছে, আলোর প্রতিসরণ বলতে কি বোঝায়, অলরেডি আমরা আলোর প্রতিসরণ বলতে কি বোঝায় এটা আমরা জানি, এটাও আসতে পারে। উদ্দীপকের পিও আপতিত রশ্মির জন্য উৎপন্ন আপতন কোণ কোনটি ব্যাখ্যা করো। পিও এইটা হচ্ছে আমাদের আপতন কোণ, এইটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এটার জন্য আপতন কোণ হচ্ছে এই যে পিও এন প্রাইম, এইটা কোণ পিও এন প্রাইম, এই কোণটা হচ্ছে এটার জন্য আপতিত কোণ হবে। ঠিক আছে, এরকম প্রত্যেকটা সিকিউ ইম্পর্টেন্ট, যেগুলো বিগত বছরে জেএসসি পরীক্ষাতে আসছে, এই জিনিসগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা, বুঝছো? আচ্ছা, একজন বলছে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, খুবই সুন্দর। একজন বলছে স্যার আমার নাম আর নিলেন না, জান্নাত কাজী, তোমার নাম নিছি ভাইয়া। চলো এখন আমরা সামনের দিকে যাই, আমাদের হচ্ছে নেক্সট যে চ্যাপ্টারটা আছে মহাকাশ ও উপগ্রহ, এইটা থেকে আমরা এমসিকিউ গুলো দেখে ফেলি। তো প্রথম যে প্রশ্নটা আছে যে পৃথিবী থেকে কত কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশে শুরু হয়, তোমরা একটু কমেন্টে আনসারটা বলো, আমি হচ্ছে আনসারটা বুঝাই দিচ্ছি। পৃথিবীর থেকে কত কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশে শুরু? 161 কিলোমিটার, 160 কিলোমিটার, 155 কিলোমিটার, 150 কিলোমিটার। অলরেডি দেখতে পারতেছি আবু তাহা আনসার বলছে 1B, জুয়েল জমাদ্দার বলছে 1B, সাইমুন ইসলাম বলছে 1B, অনেকেই বলতেছে হচ্ছে আনসার হচ্ছে বি 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 বি। ওকে, সো হ্যাঁ, সঠিক অ্যান্সার হচ্ছে 160, 160 কিলোমিটার উচ্চতায় হচ্ছে বায়ুমণ্ডলের শেষ হয় এবং মহাকাশে শুরু হয়। পরবর্তী যে প্রশ্নটা যে কোনটির নিজস্ব আলো আছে, গ্রহ, নক্ষত্র, কৃত্রিম উপগ্রহ, প্রাকৃতিক উপগ্রহ। দেখো সূর্য, আমরা সবসময় বলি না যে সূর্যের হচ্ছে নিজস্ব আলো আছে, এবং সূর্য থেকে আলো হচ্ছে পৃথিবীতে আসে, এই জন্য পৃথিবী আলোকিত হয়, এবং সূর্যের আলোতে হচ্ছে চাঁদ আলোকিত হয়। তো সূর্য হচ্ছে একটা নক্ষত্র, এবং নক্ষত্রগুলোরই শুধুমাত্র নিজস্ব আলো আছে, এদেরকে আলোকিত হইতে আর অন্য কোনো কারো সহায়তা নিতে হয় না। বাট অন্যান্য যে গ্রহ বা উপগ্রহ গুলো আছে, এগুলো হচ্ছে আলোকিত হইতে হইলে নক্ষত্রের সাহায্য নিতে হয়। তো নক্ষত্র হচ্ছে আমাদের কি বলতো, নক্ষত্র হচ্ছে আমাদের এমন একটা জিনিস যার নিজস্ব আলো আছে। প্রশ্ন ছিল হচ্ছে যে কার নিজস্ব আলো আছে, নক্ষত্রের হচ্ছে নিজস্ব আলো আছে।
পরবর্তী প্রশ্নটা কি বলা হয়েছে যে আমাদের অতি বৃহৎ নক্ষত্রের রং কিরূপ? অতি বৃহৎ নক্ষত্র, নক্ষত্র আবার কয়েক ধরনের হয়, বৃহৎ, অতি বৃহৎ এবং হচ্ছে ছোট, ক্ষুদ্র। অতি বৃহৎ নক্ষত্রের রং কিরূপ, এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর সবাই কমেন্টে দাও। ওকে, এখন 2 এর আনসার দিচ্ছে অনেকে। সাহেরা বলছে 3B, নেহা আক্তার বলছে 3B, আবু তাহা বলছে 3B। ও জোস। অনেকে তাদের বন্ধুদের সাথে একটু কথাবার্তা বলতেছে, তুইও ক্লাস করতেছিস, কেউ কি আমার বন্ধু হবে? সীমা বিশ্বাস বলছে বি। তো ম্যাক্সিমাম মানুষজনই বলতেছে হচ্ছে বি, মানে হচ্ছে লাল। হ্যাঁ, তো অতি বৃহৎ নক্ষত্রের রং হচ্ছে কিরকম? লাল। এরপরে যে প্রশ্নটা, মহাবিস্ফোরণ তত্ত্বের পক্ষে যুক্তি দেন কোন বিজ্ঞানী? যেটা হচ্ছে আমাদের বিগ ব্যাং তত্ত্ব। কোন বিজ্ঞানী বলো? এটা হচ্ছে আমাদের স্টিফেন হকিং স্যার। ঠিক আছে, স্টিফেন হকিং, উনি হচ্ছে মহাবিস্ফোরণ তত্ত্বের পক্ষে যুক্তি দিয়েছিলেন। এরপরে যে প্রশ্নটা, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা? সৌরজগতের টোটাল গ্রহ সংখ্যা কয়টা? সৌরজগতের টোটাল গ্রহ আছে হচ্ছে 8টা। এই 8টা গ্রহের মধ্যে সবচেয়ে বড় গ্রহ কোনটা? এখন প্রশ্নে কিন্তু সবচেয়ে বড় এবং ছোট দুইটাই আসতে পারে। সো বড়টা তো প্রশ্ন এখানে জিজ্ঞেস করা হয়েছে, আর ছোটটাও তোমরা আমাকে একটু কমেন্টে জানাই দিও যে ছোট কোনটা, সবচেয়ে ছোট কোনটা এবং সবচেয়ে বড় কোনটা। সবসময় যে পরীক্ষাতে প্রশ্ন এটাই আসবে যে সবচেয়ে বড় কোনটা, এরকম না, ছোটটাও কিন্তু আসতে পারে, সবচেয়ে ছোট গ্রহ কোনটা এটাও আসতে পারে। ঠিক আছে, সো এটা একটু বলো আমাকে যে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা। অপশনে আছে বুধ, শনি, পৃথিবী, বৃহস্পতি। ওকে, 5 এর ডি, 5 এর ডি, 5 এর ডি। সুমু বলছে ডি, তারপরে হচ্ছে অনেকেই বলতেছে হচ্ছে ডি। মোহাম্মদ সাইমুল ইসলাম বলছে ডি, একজন বলছে এ, একজন বলছে সি। 4 এর সি। আচ্ছা, 4 তো আমরা শেষ করে ফেলছি, 5 এর এখন হচ্ছে আমরা সলভ করতেছি। ওকে, সো হ্যাঁ, এটার সঠিক অ্যান্সার হচ্ছে কি বলো? ডি, মানে বৃহস্পতি। সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। সৌরজগতের যে 8টা গ্রহ আছে এর মধ্যে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে কি? বুধ। সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে কে? বুধ। আর একটা জিনিস মনে রাখবো যে বুধের কোনো উপগ্রহ নাই, ওর কোনো উপগ্রহ নাই, বুধের হচ্ছে কোনো উপগ্রহ নাই। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনটা কি বলছে? সৌরজগতের গ্রহ কয়টি? এটা অলরেডি আমি এখানে বলে দিছি, সৌরজগতের গ্রহ হচ্ছে 8টা। সো এটা আমরা টাইম ওয়েস্ট না করি, সামনের দিকে যাই। পৃথিবীর কয়টি প্রাকৃতিক উপগ্রহ আছে? এটাও সবারই জানার কথা যে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে কি? পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে চাঁদ, তাই না? তো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে চাঁদ। সো এই জন্য পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ কয়টা হবে? অবশ্যই একটাই হবে। পরবর্তী যে প্রশ্নটা আছে, 27টা উপগ্রহ আছে কোন গ্রহের? এটা হচ্ছে প্রশ্ন। বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সো এইটা হচ্ছে তোমরা আনসারটা বলো, এইটা হচ্ছে একটু আনসারটা বলো। ঠিক আছে, ওকে, কোশ্চেন নাম্বার 8, যেখানে প্রশ্নটা হচ্ছে যে 27টি উপগ্রহ আছে কোন গ্রহের? এমএসটি শাম্মী খাতুন, ভাইয়া এটা কোনো সমস্যা না, একটু পারিবারিক শিক্ষার অভাব শুধুমাত্র। ঠিক আছে, ক্লাস থেকে চলে যাও। তোমরা হচ্ছে এই কোশ্চেনটার আনসারটা করো। ঠিক আছে, যে 27টি উপগ্রহ আছে কোন গ্রহের? সো আমি দেখতে পারতেছি ম্যাক্সিমাম মানুষ বলতেছে সি 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 সি, এইটে সি, এইটে সি, এইটে সি। আচ্ছা, সো আমাদের সঠিক আনসারটা কি হবে? ইউরেনাস। 27টা উপগ্রহ আছে কোন গ্রহের? ইউরেনাসের। ঠিক আছে, সো আমাদের অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। যারা যারা সি বলছো প্রত্যেকেই সঠিক অ্যান্সার দিছো। আচ্ছা, এর পরের দিকে যাই। নেপচুনে প্রাকৃতিক উপগ্রহ কয়টা? সো ইউরেনাস অলরেডি আমরা পড়ে আসছি যে ইউরেনাস হচ্ছে 27টা আছে। এখন দেখি নেপচুনে কয়টা। কোশ্চেন নাম্বার 9, এটা অনেকবার বোর্ডে আসছে, দেখছো কতটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অনেকবার এটা বোর্ডে আসছে যে নেপচুনে প্রাকৃতিক উপগ্রহ কয়টা? 63, 34, 27, 14। 9 এর ডি, 9 এর ডি। আচ্ছা, সেই সেই।
তোমরা অনেকেই আনসার দিচ্ছ, অনেকেই মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, আবার অনেকে একটু হচ্ছে নিজেরা নিজেরা গল্প করতেছো, নিজেরা নিজেরা একটু কথাবার্তা বলতেছো, ক্লাস কেমন লাগতেছে না লাগতেছে এটা বলতেছো। ভালো। আচ্ছা, আল হাদি বলছে এ। আল হাদি কোনটার আনসার দিছো ভাইয়া? তুমি কি আগেরটার আনসার দিছো? আচ্ছা, 9A ডি, 9A ডি, 14 14 14। আচ্ছা, নেপচুনের প্রাকৃতিক উপগ্রহ আছে হচ্ছে 14টা। ঠিক আছে, তার মানে যারা ডি বলছো তারা সবাই সঠিক উত্তর দিছো। পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে মঙ্গলের কতটি উপগ্রহ আছে? মঙ্গল হচ্ছে পৃথিবীর কাছাকাছি একটা গ্রহ। সো পৃথিবীতে একটা প্রাকৃতিক উপগ্রহ আছে, মঙ্গলের প্রাকৃতিক উপগ্রহ আছে হচ্ছে 2টা, মানে উপগ্রহ আছে হচ্ছে 2টা। ঠিক আছে, ওকে। পরের যে প্রশ্নটা, পৃথিবীর নিজ অক্ষের চারদিকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে? দেখো, পৃথিবীর দুই ধরনের গতি আছে। এক হচ্ছে পৃথিবী নিজের অক্ষের উপরে ঘুরে, এবং নিজের অক্ষের উপরে ঘুরতে 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 সে আবার সূর্যকে কেন্দ্র করে একবার আবার যেখান থেকে শুরু করে ঘুরে ঘুরে সেখানে আসে। তো পৃথিবীর গতি মূলত হচ্ছে দুই ধরনের। ঠিক আছে, পৃথিবীর যে গতি, এই গতিটা হচ্ছে দুই ধরনের। আমি এই একটা প্রশ্ন দিয়ে 4টা প্রশ্ন তোমাদেরকে সলভ করে দিচ্ছি। পৃথিবীর গতি হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আহ্নিক গতি, আর আরেকটা হচ্ছে বার্ষিক গতি। এই আহ্নিক গতি হচ্ছে পৃথিবীর নিজ অক্ষের উপরে গতি, এবং এইটার ভ্যালু হচ্ছে, এটার সময়কাল বা পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা, অথবা পৃথিবীর নিজ অক্ষের উপরে 24 ঘন্টায় একবার ঘুরে আসে। আর বার্ষিক গতি হচ্ছে 365 দিনে পৃথিবী যেখান থেকে যাত্রা শুরু করে সূর্যকে কেন্দ্র করে ঘুরে আবার সেই জায়গাতে ফিরে আসে। তাহলে নিজ অক্ষের দিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগবে কত ঘন্টা? 24 ঘন্টা, রাইট? 11 এ আনসার হচ্ছে এ। এবং এই গতিটাকে আমরা কি বলবো? আহ্নিক গতি। ঠিক আছে, তো দুইটা জিনিসই মাথায় রাখতে হবে, যে নিজ অক্ষের উপরে ঘুরে আসতে সময় লাগে হচ্ছে আমাদের 24 ঘন্টা, এবং এই গতিটা বা পৃথিবী যে নিজ অক্ষের উপরে ঘুরতেছে এটার নাম হচ্ছে আহ্নিক গতি। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা, পৃথিবী থেকে স্থির মনে হয় এরকম কৃত্রিম উপগ্রহ কত সময় একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে? পৃথিবী থেকে স্থির যে উপগ্রহগুলোকে মনে হয় ওদেরকে আমরা বলি হচ্ছে ভূ স্থির উপগ্রহ। ভূ স্থির উপগ্রহ, এবং ওদের পর্যায়কাল বা ঘূর্ণন কাল হচ্ছে ফিক্সড। ওদের পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা। কতক্ষণ? 24 ঘন্টা। মানে পৃথিবীকে ওরা হচ্ছে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে থাকে। প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহের নাম কি? দেখো, এইটা আমি তোমাদের একটা টেকনিক দিয়ে একটু মনে রাখাই। সেটা হচ্ছে, কোনো কিছু নতুন যদি আমরা একটা জায়গায় যাই অথবা নতুন একটা খাবার খাই, তাহলে আমরা কি বলি? আমরা হচ্ছে এক্সপ্লোর করতে আসছি। একটা খাবার খাচ্ছি, এটা হচ্ছে একটু এক্সপ্লোর করে দেখি কেমন লাগে। একটা ভিডিও কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল, একটা ছেলের, একটু হেলদি একটা ছেলে ভিডিও করতে বলতো একটু খেয়ে দেখি তো কেমন লাগে। সো জিনিসটা আসলে কি? এক্সপ্লোর করা। সো যেই কৃত্রিম উপগ্রহটা বা প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহ যেটা ছিল সেটার নাম হচ্ছে এক্সপ্লোরার 1। এক্সপ্লোরার 1 এভাবে তুমি মনে রাখতে পারো, যে প্রথম কোনো কিছু করা হচ্ছে আমরা বলি এক্সপ্লোর করা। সো ওইখান থেকে এটার নাম হয়েছে হচ্ছে এক্সপ্লোরার 1। বুঝছো? ওকে। এর পরবর্তী যে প্রশ্নটা, যে এক্সপ্লোরার 1 কত সালে মহাকাশে পাঠানো হয়? এটা খুবই বেসিক একটা মুখস্থ পড়া, এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। সেটা হচ্ছে 1958 সাল। কত সালে? 1958 সালে প্রথম হচ্ছে এক্সপ্লোরার 1 মহাকাশে পাঠানো হয়। পৃথিবীর চারদিকে ঘোরার জন্য কৃত্রিম উপগ্রহের কি প্রয়োজন? সো কোনো একটা জিনিস, কোনো একটা বৃত্তাকার পথে এরকম একটা, ধরো এইটা হচ্ছে আমাদের পৃথিবী, এর চারদিকে যদি কোনো কৃত্রিম উপগ্রহ ঘুরতে চায়, এইভাবে ঘুরতেছে, ঠিক আছে, এভাবে ঘুরতেছে, এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ। এই বৃত্তাকার পথে হচ্ছে আমাদের ছোট ছোট একটা কৃত্রিম উপগ্রহ আছে। ধরো এটা হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহ, ছোট, এটা হচ্ছে ঘুরতেছে। তো এই ঘুরতে হইলে ওর আসলে পৃথিবীর সাথে একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়। এই যে পৃথিবীর সাথে এই কৃত্রিম উপগ্রহ একটা বলের প্রয়োজন হয়, এবং এই বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল। কেন কেন্দ্রমুখী বল? এটা হচ্ছে কেন্দ্রের দিকে কাজ করে। পৃথিবী তো কেন্দ্রে আছে, তো কেন্দ্রের দিকে হচ্ছে বলটা কাজ করে, এবং এইটার জন্য হচ্ছে এই উপগ্রহটা পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে আসতে পারতেছে। তো এই জন্যই বলটাকে আমরা বলবো হচ্ছে কি? কেন্দ্রমুখী বল। বুঝছো? কোশ্চেন 16, পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব কত? এটাও মুখস্থ কোশ্চেন, একটু কষ্ট করে মনে রাখতে হবে। 250 কিলোমিটার অথবা 250 কিলোমিটার পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব। ঠিক আছে, পৃথিবীর চারদিকে ঘোরার জন্য দরকার, পৃথিবীর চারদিকে যে উপগ্রহগুলো ঘুরতেছে ওদের ঘোরার জন্য আসলে কি কি দরকার? এখানে 3টা অপশন আছে, কেন্দ্রমুখী বল, আকর্ষণ বল, অভিকর্ষ বল। একটু আগে আমরা দেখলাম যে কেন্দ্রমুখী বল অবশ্যই লাগবে, এবং যেহেতু ঘুরতেছে
তো পৃথিবীর সাথে তোর একটা আকর্ষণ বল লাগবে, তাই না? অবশ্যই আকর্ষণ বল লাগবে। আর অভিকর্ষ বল, পৃথিবী আর একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাই হচ্ছে অভিকর্ষ বল, এটা আমরা জানি সবাই। তো এখান থেকে অভিকর্ষ বলটাও কিন্তু সঠিক, তার মানে আমাদের সঠিক আনসার হচ্ছে অপশন ডি, মানে হচ্ছে তিনটাই, তাই না? 1 2 3। আমাদের পৃথিবীর চারদিকে ঘোরার জন্য কেন্দ্রমুখী বলও দরকার, আকর্ষণ বলও দরকার এবং অভিকর্ষ বলও দরকার, কারণ অভিকর্ষ বলটাই কিন্তু এক ধরনের আকর্ষণ বল। বুঝি তো সবাই? ওকে। এক্সপ্লোরার 1 1957 সালে মহাকাশে পাঠানো হয়। বইয়ে যেটা আছে 1957 বা 58 যেটাই হোক, এখানকার মানে যে অপশনগুলো আছে এখান থেকে 58টা হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝছো? ওকে, তারপরের যে প্রশ্নটা আছে দেখি, জাহাজের যাত্রাপথে হিমবাহের অবস্থা জানতে কোনটি সহায়তা করতে পারে? তোমরা এটার আনসারটা আমাকে বলো। এমসিকিউ 18 এর আনসারটা তোমরা বলবা। জাহাজের যাত্রাপথে, জাহাজ মানে এটা একটা নৌযান না? নৌযানের যাত্রাপথে কোনটি বা কোন কৃত্রিম উপগ্রহ হচ্ছে তোমাকে সহায়তা করবে? নৌ পরিবহন উপগ্রহ, নৌ পরিবহন উপগ্রহ এটা হচ্ছে তোমাকে সহায়তা করবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 19, বিমানের অবস্থান সঠিকভাবে নির্ণয়ের জন্য কোন ধরনের উপগ্রহের সহায়তা নিতে হবে? যোগাযোগ উপগ্রহ, নৌ পরিবহন উপগ্রহ, আবহাওয়া উপগ্রহ। এটাতে তো আচ্ছা, এটার আনসারটা বলো তোমরা। এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 19, যে বিমানের অবস্থান সঠিকভাবে নির্ণয়ের জন্য কোন উপগ্রহের আমাদের হচ্ছে সহায়তা নিতে হবে? বলো বলো। আচ্ছা, আরসিয়া সালমান বলছে সি, আবহাওয়া উপগ্রহ। তারপর খালেদা আক্তার তানিয়া বলছে বি। তারপরে এই উম্মে সাফিয়া বলছে সি। তারপরে ফারুক হোসেন বলছে বি। এ বি সি এই তিনটা নিয়ে বন্ধু বানানোর জন্য মহাকর্ষ আলো ক্লাস করাচ্ছে। আচ্ছা, তো এখানে দুই ধরনের কোশ্চেন, মানে দুই ধরনের আনসার পাচ্ছি। 19 এ হচ্ছে বি সি বি সি বি সি। ওকে, মানে নৌ পরিবহন উপগ্রহ আর হচ্ছে আবহাওয়া উপগ্রহ। সো আমাদের এখানে সঠিক আনসার দেওয়া আছে হচ্ছে নৌ পরিবহন উপগ্রহ, বাট এটা আসলে আনসারটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, এই আনসারটা ভুল দেওয়া আছে, ভুল। নৌ পরিবহন উপগ্রহ না, এটা হচ্ছে আবহাওয়া উপগ্রহ হবে। হ্যাঁ, আচ্ছা, কৃত্রিম উপগ্রহের অন্তর্ভুক্ত উপগ্রহ হচ্ছে আবহাওয়া উপগ্রহ, সামরিক উপগ্রহ, নৌ পরিবহন উপগ্রহ। আমাদের তো তিনটাই হওয়া উচিত, তাই না? আমাদের আনসার কি তিনটাই হওয়া উচিত না? বলো। কোশ্চেন নাম্বার 20, বলো বলো, সবাই একটু রিপ্লাই দাও, মানে আনসার দাও। আর তোমাদের যদি কোনো ফ্রেন্ডরা চলে যেতে থাকে ওদেরকে আবার ক্লাসে ডেকে নিয়ে আসো, কারণ আমাদের আরো একটা চ্যাপ্টার কিন্তু এখনো বাকি আছে। আমরা হচ্ছে বাস্তুতন্ত্র অধ্যায়টা পড়বো, যেখান থেকে কিন্তু আমাদের একটা সিকিউ আসবে এবং এমসিকিউ গুলাও আসবে। ঠিক আছে, ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, 20তে ডি, 20তে ডি, 20তে ডি, 20তে ডি। কৃত্রিম উপগ্রহ অন্তর্গত উপগ্রহ হচ্ছে তিনটাই। আমাদের আবহাওয়া উপগ্রহ হবে, সামরিক উপগ্রহ হবে এবং হচ্ছে নৌ পরিবহন উপগ্রহ হবে। তিনটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। ঠিক আছে, ওকে। সো আমাদের এমসিকিউ ডান। এরপরে হচ্ছে তোমাদের কয়েকটা শর্ট কোশ্চেন দেওয়া আছে, যে উল্কা নক্ষত্র নয় কেন, ব্যাখ্যা করো। উল্কার আসলে নিজস্ব আলো নাই। নক্ষত্র হওয়ার প্রথম ক্রাইটেরিয়া বা প্রথম শর্ত হচ্ছে যে তার নিজস্ব আলো থাকতে হবে। সূর্য, ওই যে বলছিলাম যে সূর্য হচ্ছে নিজস্ব আলো আছে, এই জন্য সূর্য হচ্ছে একটা নক্ষত্র। কিন্তু উল্কার ক্ষেত্রে কি হয়, উল্কার নিজস্ব কোনো আলো নেই, এই জন্য উল্কা হচ্ছে নক্ষত্র না। আচ্ছা, সৌরজগৎ কাকে বলে? এখানে কোন কোন গ্রহ আছে এটা তোমরা সবাই পারবা না। সৌরজগৎ হচ্ছে কি, আমরা একটা গ্যালাক্সিতে বাস করি। আমরা কিসে বাস করি? একটা গ্যালাক্সিতে বাস করি। ওই গ্যালাক্সিটার নাম কি বলো? আমরা যে গ্যালাক্সিতে বাস করি ওই গ্যালাক্সির নাম কি? সবাই আমাকে এটার আনসারটা বলো তো কমেন্টে, দেখি তো কয়জন পারো। যে আমরা যেই গ্যালাক্সিতে বাস করি ওই গ্যালাক্সির নাম কি? উল্কা নিয়ে বইয়ে আছে নাকি? হ্যাঁ আছে, বইয়ে না থাকলে তো এখানে থাকতো না ভাইয়া। তোমরা সবাই আমাকে একটা আমাকে একটু আনসার করো যে আমরা হচ্ছে যেই গ্যালাক্সিতে বাস করি তার নাম কি? মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে, এমডি শাহ বলছে মিল্কি ওয়ে, তামিনা বলছে মিল্কি ওয়ে, হাবিবা আলভিন বলছে মিল্কি ওয়ে, রাফিউর রহমান বলছে মিল্কি ওয়ে, অনেকেই বলতেছে মিল্কি ওয়ে। চোস।
মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে। তো সঠিক অ্যান্সার হচ্ছে মিল্কি ওয়ে বা আকাশ গঙ্গা। এটার নাম হচ্ছে মিল্কি ওয়ে অথবা আকাশ গঙ্গা, ঠিক আছে। এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমাদের সূর্য এবং সূর্যের আশেপাশে অনেকগুলো গ্রহ ঘুরতেছে। সো ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি সৌরজগৎ, মানে সূর্যের পরিবার বা ফ্যামিলি অফ সান, সূর্যের যে পরিবারটা ওটাকে আমরা বলি হচ্ছে সৌরজগৎ। তো সৌরজগতে সূর্য ছাড়াও আরো 8টা গ্রহ আছে। কি কি? আমাদের যে সপ্তাহের 7টা দিন আছে, ওই 7টা দিনে শুধু রবিটা বাদ দিলে, রবিটাকে যদি হচ্ছে বাদ দেই, তাহলে বাকি যে 6 দিন আছে ওই 6 দিন, আর এর সাথে হচ্ছে যে আমাদের ইউরেনাস আর নেপচুন, ইউরেনাস আর নেপচুন, যাদের 8টা গ্রহের নাম মনে থাকে না, তারা হচ্ছে এই টেকনিকটা একটু মাথায় রাখতে পারো, যে আমাদের যে সপ্তাহের 7 দিন আছে, ওই 7 দিনের শুধুমাত্র রবি বাদ দিলে বাকি যে 6টা দিন থাকে, ওই 6টা দিন মানে শনি, সোম, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, আর এর সাথে হচ্ছে 2টা গ্রহ ইউরেনাস আর নেপচুন, ঠিক আছে। এরা মিলে টোটাল হচ্ছে 8টা গ্রহ। তো ওই 8টা গ্রহ এবং সূর্য মিলে হচ্ছে সৌরজগৎ তৈরি করে, ঠিক আছে। সো 8টা গ্রহের নামও বলে দিলাম কিভাবে মনে রাখবা, আর হচ্ছে বলে দিলাম যে সৌরজগৎ কাকে বলে, ঠিক আছে। আমি দেখি তোমার আনসার রিনা, বাট সবার এত পরিমাণে হচ্ছে এটা হয় কি বলে, মানে একটা পর একটা আসতেই আসছে আসতেই আসে, স্ক্রোল হচ্ছে। আমি আসলে সবারটা দেখতে পাই না, একজনটা দেখি নাম দেখার আগেই চলে যায়, বুঝছো। এখানে আসলে আমার কোনো দোষ নাই, আমি এমন না যে ইচ্ছা করে কারো নাম নেই না, সবার নামে আমি নিতে চাই, বাট নাম চলে যায়, বুঝছো। ওকে, সো কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে কেন ঘুরে, এটা আমরা অলরেডি পড়ে আসছি, যে কেন্দ্রমুখী বলের কারণে কৃত্রিম উপগ্রহ হচ্ছে পৃথিবীর চারদিকে ঘুরে, এবং হচ্ছে ওইখানে অভিকর্ষ বলও কাজ করে, আকর্ষণ বল এবং অভিকর্ষ বল এটাও কাজ করে, ঠিক আছে। ওকে, পৃথিবী ছিল, হ্যাঁ পৃথিবী ছিল। যে কৃত্রিম উপগ্রহ 24 ঘন্টায় পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসে তাকে হচ্ছে ভূস্থির উপগ্রহ বলে। পৃথিবী থেকে একে স্থির অবস্থায় রয়েছে বলে মনে হয়, তাই একে ভূস্থির উপগ্রহ বলে। ভূস্থির উপগ্রহ কি? পৃথিবী ছিল, পৃথিবীটা আমি ভুলে গেছিলাম, সোম, রবি আর সোম বাদ যাবে, ঠিক আছে। রবি আর হচ্ছে সোম, রবি আর সোম এই দুইটা হচ্ছে বাদ যাবে, রবি আর সোম বাদ যাবে। এই দুইটার পরিবর্তে আমরা পৃথিবীতে তো আমরা আসি, এটা তো আসলে সবার মনে থাকবে এমনিতেই। রবি আর সোম বাদ যাবে, আর পৃথিবী সহ আমাদের বাকি 5 দিন, আর হচ্ছে ইউরেনাস আর নেপচুন, ঠিক আছে। পৃথিবী তো আমাদের 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 গ্রহ, মানে আমাদের নিজেদের গ্রহ। তো পৃথিবী, ইউরেনাস, নেপচুন আর সপ্তাহের 5 দিন, রবি আর সোম এই দুটা বাদ, বুঝছো। সোম সোম বাদ দিছি, সোমবার, সোমের কথা বলা হয়নি ভাইয়া, রবি আর সোম বাদ দিছি। সপ্তাহের আর বাকি 5 দিন ইউরেনাস, নেপচুন এবং হচ্ছে পৃথিবী, ঠিক আছে। ওকে, এরপরের কৃত্রিম উপগ্রহ কেন ঘুরে এটা বুঝলাম, ভূস্থির উপগ্রহ কাকে বলে এটাও দেখছি। কৃত্রিম উপগ্রহ পাঠানোর শর্ত কি? কৃত্রিম উপগ্রহ পাঠানোর শর্ত হচ্ছে যে কৃত্রিম উপগ্রহ পাঠাইতে হইলে কৃত্রিম উপগ্রহের সাথে পৃথিবীর একটা আকর্ষণ বল থাকে, ওই আকর্ষণ বলটা যখন হচ্ছে ছিন্ন হয়ে যাবে, তখন হচ্ছে কৃত্রিম উপগ্রহটা পৃথিবীর মায়া ত্যাগ করে মানে মহাকাশে চলে যাবে। এইটার জন্য একটা দূরত্ব আছে, দেখো 250 কিলোমিটার উপরে তুলতে হয়। কত কিলোমিটার উপরে তুলতে হয়? 250 কিলোমিটার উপরে তুলতে হয়, এবং প্রতি সেকেন্ডে প্রায় 8 কিলোমিটার বেগ দিতে হবে। 8 কিলোমিটার বেগ দিতে হবে প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে 8 কিলোমিটার। সো এটা অনেক হিউজ একটা বেগ, বুঝছো। এরপরে কয়েকটা সিকিউ কোশ্চেন আছে, এগুলো হচ্ছে তোমরা সলভ করবা বাসায়। তোমাদের হচ্ছে এখানে এই দেখো, এখানে একটা সৌরজগৎ দেওয়া আছে, বা সৌরজগৎ মানে আমাদের যে সৌরজগৎটা আছে, এখানে কি কি বলা আছে? এ হলো বি এর উপগ্রহ, সি হলো মানুষের তৈরি উপগ্রহ। মানুষের তৈরি উপগ্রহ মানে হচ্ছে কি কৃত্রিম উপগ্রহ, ঠিক আছে। মানুষের তৈরি উপগ্রহ মানে হচ্ছে কৃত্রিম উপগ্রহ। এবং বি হলো জীব বসবাসকারী গ্রহ। তো জীব বসবাস করে কোন গ্রহে? একমাত্র জীব বসবাসকারী গ্রহ হচ্ছে পৃথিবী, ঠিক আছে। আর এ হলো বি এর উপগ্রহ। সো এ হচ্ছে চাঁদ, বি হচ্ছে পৃথিবী, পৃথিবীর উপগ্রহ অবশ্যই কি হবে? চাঁদ। তো প্রথম প্রশ্ন হচ্ছে মিল্কি ওয়ে কি? এটা আমি বলছি অলরেডি, যে মিল্কি হচ্ছে আমরা যেই গ্যালাক্সিতে বাস করি সেটা হচ্ছে মিল্কি ওয়ে, বা সৌরজগৎ যেই গ্যালাক্সিতে থাকে সেটা হচ্ছে মিল্কি ওয়ে। বিগ ব্যাং তত্ত্ব বলতে কি বোঝানো হয়? ওই যে মহাবিস্ফোরণ তত্ত্ব, যেটা নিয়ে হচ্ছে স্টিফেন হকিং স্যার কথাবার্তা বলছে, ওইটা হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব। পরবর্তী প্রশ্ন হচ্ছে এ ও বি কিভাবে সৃষ্টি হয়, মানে এ হচ্ছে আমাদের চাঁদ মানে উপগ্রহ, আর বি হচ্ছে পৃথিবী মানে গ্রহ, এই দুটো কিভাবে সৃষ্টি হয় এই জিনিসটা পড়বা।
এস শিকদার বলছে দেখেন আমার কমেন্ট, দেখলাম ভাইয়া তোমার কমেন্ট। এ ও বি এর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সি এর গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যাখ্যা করতে বলছে, মানে কৃত্রিম উপগ্রহের সাথে পৃথিবী এবং পৃথিবীতে কিভাবে হচ্ছে কৃত্রিম উপগ্রহগুলো ব্যবহার করা হয়, মানে কৃত্রিম উপগ্রহের ব্যবহার, ঠিক আছে, কৃত্রিম উপগ্রহের ব্যবহার। সো এখানে বাকি যে সিকিউ গুলো আছে তোমাদের কাছে দেওয়া, এগুলো একটু দেখবা, সবাই চাইলে স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। এই 2 নাম্বার যে সিকিউটা আছে এইটার, এবং হচ্ছে 3 নাম্বার যে সিকিউটা আছে ওইটার। আমাদের আরেকটা চ্যাপ্টার বাকি আছে, ওইটার হচ্ছে আমরা একটু এমসিকিউ গুলো সলভ করব, বুঝছো? ওকে, রোকসানা আক্তার প্রান্তি তোমার নামও দেখছি আমি ভাইয়া। সো এই হচ্ছে আমাদের 3টা 4টা টোটাল সিকিউ আছে। এই সিকিউ গুলো একটু বাসায় প্র্যাকটিস করবা। বেসিক্যালি যেটা করবা, মানে তোমাদের কাছে যদি গাইড বা অন্য জিনিসগুলো থাকে যেখানে হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো তোমরা পাবা, বিগত বছরের জেএসসি যে পরীক্ষাগুলো হয়তো ওই পরীক্ষার প্রশ্নগুলো যদি পাও, ওই প্রশ্নগুলো অবশ্যই সলভ করবা। এবং টেক্সট বইটা আছে, মানে মেইন যে বইটা আছে তোমাদের মূল বইটা, ওই বইটা ভালো করে পড়বা, তাহলে দেখবা যে পরীক্ষাতে যে জিনিসগুলো আসতেছে এগুলো সবই তুমি পারবা, মানে সবই তুমি বুঝবা বা তোমার পড়ার মধ্যে থেকেই আসবে। তো তোমাকে কি করতে হবে, মেইন বইটা ভালো করে পড়তে হবে এবং বিগত বছরের যে প্রশ্নগুলো আসে, জেএসসি পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলো একটু সলভ করতে হবে, তাহলেই হবে, বুঝছো? ওকে, ভূস্থির উপগ্রহ কি? আসমা জিজ্ঞেস করছে। ভূস্থির উপগ্রহ হচ্ছে যেই উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা, যেই উপগ্রহ 24 ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, ওইটা হচ্ছে ভূস্থির উপগ্রহ, ঠিক আছে? তানিয়া বলছে ভাই আমার নামটা নেন। নিলাম ভাইয়া, সোহাগ নিলাম তোমার নাম, সবার নামই নিব। নূর মোহাম্মদ বলছে স্যার আমার নাম নেন, তোমার নামও নিলাম। তো আমরা এখন আমাদের লাস্ট চ্যাপ্টারে চলে আসছি আজকের ক্লাসের। আমরা হচ্ছে এখানে পড়বো বেসিক্যালি বাস্তুতন্ত্র নিয়ে, পরিবেশ এবং বাস্তুতন্ত্র। এটা হচ্ছে তোমাদের একটা বায়োলজির চ্যাপ্টার, বা হ্যাঁ জীববিজ্ঞানের একটা চ্যাপ্টার। যেটা হচ্ছে আমাদের আশেপাশে অনেক কিছুর সাথে রিলেট করে পড়তে পারবো, খুবই সহজ, এবং আশা করি তোমরা হচ্ছে খুব সুন্দর মতো এটা আনসার দিতে পারবা। ভাইয়া যদি এ প্লাস না পাই তাহলে কি সায়েন্স নিতে পারবো? অবশ্যই নিতে পারবো সায়েন্স। এ প্লাস না পেলেও তুমি সায়েন্স নিতে পারবো, কোনো অসুবিধা নেই। বাট এ প্লাস পাবা না কেন? পাবা, ভালো করে পড়াশোনা করো তাহলেই পাবা। সোহাগ তোমার নাম নিছি ভাইয়া। আল মাহমুদ তোমার নাম নিলাম, সবার নাম নিলাম। শম্পা দেব তোমার নাম নিলাম। এখন সবার নাম যদি এইভাবে নিতে চাই তাহলে তো সারা দিন ক্লাসে শুধু সবার নামই নিতে হবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, চলো এবার হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা, মানে লাস্ট চ্যাপ্টারটা আমরা হচ্ছে একটু পড়ি। যে প্রথম প্রশ্ন আমাদের যেটা আছে যে বাস্তুতন্ত্রের উপাদান কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি? বলো এটার কোশ্চেনটার আনসারটা দাও। তানিয়া বলছে ভাই আমার নাম নেন, ফাহিম বলছে ভাই আমার নাম নেন, সবাই বলতেছে আমার নাম নেন। ফাইজ বলছে ভাইয়া তোমার জন্য তোবারক ফ্রি। ওকে ঠিক আছে। আমিনুল ইসলাম বলছে ভাই আমার নাম নেন। মেধা বলছে ভাই আমার নাম নেন, সবাই বলতেছে ভাই আমার নাম নেন। বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের কি প্রশ্ন আছে? বাস্তুতন্ত্রের উপাদান কয়টা? সো অলরেডি আমি দেখতে পারতেছি আনসার। আসিয়া সালমা বলছে এ, রাফিউর রহমান বলছে এ, আবু তালহা বলছে এ, আদিত্য হাওলাদার বলছে এ, নাসরিন সুলতানা বলছে এ, অনেকেই বলতেছে এ, আবার অনেকে লিখেই দিচ্ছে 2টি 2টি 2টি। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের বাস্তুতন্ত্রের উপাদান হচ্ছে কয়টি? 2টি। ওকে, সো সঠিক আনসার হচ্ছে কি এ, মানে আমাদের বাস্তুতন্ত্রের উপাদান হচ্ছে 2টা, জীব উপাদান আর হচ্ছে জড় উপাদান অথবা অজীব উপাদান, মানে জীব উপাদান এবং অজীব উপাদান। আচ্ছা পরে অজীব উপাদান আবার কয় ধরনের? পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে অজীব উপাদান আবার কয় ধরনের? অজীব উপাদান হচ্ছে আবার 2 ধরনের। সো বাস্তুতন্ত্রে মোটামুটি 2 ধরনের উপাদান ছিল, আমরা পড়ছি যে জীব উপাদান, অজীব উপাদান, এবং এই অজীব উপাদান আবার হচ্ছে 2 ধরনের, ঠিক আছে? ওকে, নাফিসা নাবিলা বলছে আমি অনেকক্ষণ ধরে কোশ্চেন করছি আনসার দিচ্ছেন না। ভাই কি কোশ্চেন করছো আর একবার একটু করো, আমি বলতেছি। আচ্ছা, বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের ভৌত উপাদান কোনটা? ভৌত এবং রাসায়নিক 2 ধরনের উপাদান হচ্ছে থাকে বাস্তুতন্ত্রে। তো ভৌত উপাদান হচ্ছে আলো, বাতাস, এসব। তো আমাদের এখানে দেখো অপশনে আলো আছে, কি আছে? আলো। তো আমাদের বাস্তুতন্ত্রের ভৌত উপাদান হচ্ছে কি হবে? আলো। নেক্সট, প্রথম স্তরের খাদক কোনটি? এখন এই খাদক আবার কয়েকটা স্তরের থাকে। খাদক হচ্ছে 3টা স্তরের থাকে। খাদক হচ্ছে কয়টা স্তরের থাকে? 3টা স্তরের থাকে। এক হচ্ছে প্রথম স্তর, তারপর হচ্ছে দ্বিতীয় স্তর, আর হচ্ছে তৃতীয় অথবা সর্বোচ্চ স্তর। তো প্রথম স্তরের যারা খাদক তারা হচ্ছে মূলত তৃণভোজী। তৃণভোজী, তৃণভোজী মানে কি? তৃণভোজী মানে হচ্ছে যারা ঘাস, লতা পাতা এসব খায়। সহজ কথায় যারা ঘাস টাস খায়। তো ঘাস খায় কারা? গরু, ছাগল,
এইসব মানুষজন হচ্ছে ঘাস খায়, অথবা সরাসরি উৎপাদককে খায়। উৎপাদক মানে হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন থাকে আর জুওপ্লাঙ্কটন, মানে যারা হচ্ছে উৎপাদক হিসেবে থাকে। পানির কথা বলতেছি, পানির যে বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র আর একটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। ঠিক আছে, ওগুলো আমরা পড়বো সামনে। বাট আগে জানতে হবে যে উৎপাদক কি। উৎপাদক হচ্ছে যারা খাদ্য তৈরি করে, যেমন গাছ অথবা উদ্ভিদ, এরা হচ্ছে কি করে, খাদ্য তৈরি করে। ঠিক আছে, তো যারা খাদ্য তৈরি করে তাদেরকে বলে হচ্ছে উৎপাদক, এবং যে খাদক সরাসরি উৎপাদককে খায় সেটা হচ্ছে প্রথম স্তরের খাদক। তো প্রথম স্তরের খাদক হচ্ছে তৃণভোজী যারা আছে তারা। তো এখানে তৃণভোজী কে আছে অপশনে? ছাগল। ঠিক আছে, তৃণভোজী কে আছে? ছাগল। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? ছাগল। নূর মোহাম্মদ, তোমার নাম নিছি আমি ভাইয়া। তো আমাদের কোশ্চেন 4 এর আনসার হচ্ছে সি। ওকে। রহিম যখন ভাত আলু খায় তখন সে কোন স্তরের খাদক? রহিম নামে একজন লোক আছে, সে হচ্ছে ভাতও খায় আলুও খায়। তো ভাত আর আলু খাচ্ছে, ধরো আলু সিদ্ধ, আলু ভর্তা আর হচ্ছে ভাত খাচ্ছে। এখন আমাকে বলো যে রহিম যখন ভাত আর আলু খায় তখন সে কোন স্তরের খাদক? প্রথম স্তরের, দ্বিতীয় স্তরের, তৃতীয় স্তরের? চিন্তা করে বলি ওই অ্যান্সারটা। রহিম যখন ভাত এবং আলু খায় তখন সে কোন স্তরের খাদক? আমি দেখতে পারতেছি অপশনে মানুষজন বলতেছে এ, এ 5 এ, 5 এ মানে হচ্ছে প্রথম স্তরের খাদক। কারণ অবশ্যই ভাত হচ্ছে কি থেকে আসে? ধান থেকে। ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়। ঠিক আছে, আর আলু তো সরাসরি একটা সবজি, তো এই জন্য এটা হচ্ছে প্রথম স্তরের খাদক। তার পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কত ধরনের বাস্তুতন্ত্র রয়েছে? ওই যে বললাম যে বাস্তুতন্ত্র হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র আর আরেকটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র, মানে স্থলজ এবং জলজ। ঠিক আছে, জলজ যেটা সেটা হচ্ছে যে পানিতে, মানে জলাশয়ে যেটা থাকে সেটা। আর স্থলজ হচ্ছে কি? স্থলজ হচ্ছে যে যে কোনো মানে মাটিতে আর কি, সমতলে হইতে পারে বা পাহাড়ে হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে। ঠিক আছে, ওকে। তারপর বাংলাদেশের বনভূমিকে প্রধানত কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? এটা একটু বলো, সবাই একটু আনসার দাও। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7। বাংলাদেশের বনভূমিকে প্রধানত কয়টি অঞ্চলে ভাগ করা হয়? 2টি, 3টি, 4টি, 5টি? 7 এ দুইটি, অনেকেই বলতেছে 2টি। 7 এ বি উম্মে হাবিবা বলছে 3টি। আচ্ছা, উম্মে হাবিবা বলছে 3টি। তারপরে হচ্ছে সানজিদা আক্তার বলছে এ, পিউ হোসেন বলছে এ, আবু তালহা বলছে এ, তাহমিনা আক্তার বলছে এ, সবাই বলতেছে এ, আবার কয়েকজন বলতেছে বি, অনেকে আবার এখনো 6 এর আনসারও দিচ্ছে। বাংলাদেশের বনভূমিকেও প্রধানত দুইটা অঞ্চলে ভাগ করা হয়। কয়টা অঞ্চলে ভাগ করা হয়? দুইটা। একটা হচ্ছে কি জানো? একটা হচ্ছে সিলেট আর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। ওই অঞ্চলটা। আর আরেকটা হচ্ছে খুলনা, খুলনার যে সুন্দরবনের অঞ্চল আছে বা সুন্দরবনীয় যে অঞ্চলটা আছে সেটা। এই দুই ধরনের বনভূমিতে হচ্ছে বা দুই ধরনের অঞ্চলে হচ্ছে ভাগ করা হয়। ঠিক আছে, সো অপশন এ সঠিক আনসার হচ্ছে 7 এর জন্য অপশন এ। কোশ্চেন নাম্বার 8 এ বলা হয়েছে বনাঞ্চলের বাস্তু সংস্থানের প্রথম স্তরের খাদক কোনটি? এটা তো এখন পারবা সবাই। ওই যে প্রথম স্তরের খাদক কারা? তারা হচ্ছে তৃণভোজী, মানে ঘাস খায়। সো হরিণ হচ্ছে ঘাস খায় বা হরিণ লতা পাতা খায়, সো হরিণ হচ্ছে তৃণভোজী, এই জন্য হরিণ হচ্ছে প্রথম স্তরের খাদক। তারপরের দিকে যাই, সুন্দরবনের দ্বিতীয় স্তরের খাদক কোনটি? আর সুন্দরবনে কিন্তু অনেক কিছু থাকে। তো দেখো, প্রথমে অপশন আছে হচ্ছে বানর আর সারস, দ্বিতীয় অপশন আছে হরিণ মুরগি, তৃতীয় অপশন আছে বাঘ কুমির, ফোর্থ অপশনে আছে পোকামাকড় পাখি। একটু চিন্তা করে এটা আনসারটা দিও। দ্বিতীয় স্তরের খাদক কিন্তু জিজ্ঞেস করছে, কোন স্তরের খাদক? দ্বিতীয় স্তরের খাদক। তো তৃণভোজী তো হবে না। দ্বিতীয় স্তরের খাদক কারা? যারা হচ্ছে প্রথম স্তরের খাদককে খায়, যারা হচ্ছে প্রথম স্তরের খাদককে খেয়ে বেঁচে থাকে। অপশন কোনটা হবে? বানর সারস, হরিণ মুরগি, বাঘ কুমির, নাকি পোকামাকড় পাখি? 9 এ হচ্ছে অনেকে বলতেছে সি, অনেকে বলতেছে ডি।
অনেকে বলতেছে এ। আচ্ছা, আদিত্য বলতেছে এ। একজন বলছে বৃত্তি কি, চিত্তিও পাবো না। এটা তো খুব কষ্টের বিষয়। মানে আগেই থেকেই যদি এত হতাশ হয়ে যাও তাহলে তো আসলে হবে না ভাইয়া। একটু আশা তো রাখতে হবে না, মনের মধ্যে একটু আশা রাখতে হবে, আর ওই অনুযায়ী হচ্ছে পড়াশোনাটাও করতে হবে। বৃত্তি পাওয়া কি খুব কঠিন কিছু? উত্তর হচ্ছে না, কঠিন কিছু না, খুবই সহজ। অনেক মানুষই তো পায়, আমার মতো মানুষও পাইছে। ঠিক আছে, আমি যখন 2015-তে পরীক্ষা দিয়েছি আমিও টাইমগুলো বৃত্তি পাইছি। তো এটা খুব কঠিন কিছু না, খুবই সহজ জিনিস। পড়াশোনা করতে থাকো, পড়াশোনা করে পারবা। আর যে জিনিসগুলো পড়াচ্ছি এগুলোই থেকেই পরীক্ষাতে কোশ্চেন আসে, এগুলোই আসবে। ঠিক আছে, তো প্রশ্নটা কি ছিল? দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে বানর আর সারস। ঠিক আছে, এই হরিণ মুরগি প্রথম স্তরের খাদক, বাঘ কুমির এরা হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক, আর পোকামাকড় পাখি এরাও প্রথম স্তরের খাদক। বুঝছো? সুন্দরবনের তৃতীয় স্তরের খাদক কোনটি? এটা তোমরা সবাই পারবা, সবারই পারার কথা। মানে সুন্দরবনের তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক হচ্ছে কে? সুন্দরবনের তৃতীয় স্তর অথবা সর্বোচ্চ স্তরের খাদক হচ্ছে বাঘ মামা, রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না? ওকে, আবার আরো একই প্রশ্ন আছে, বাট অপশনটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। সুন্দরবনের তৃতীয় স্তরের খাদক কোনটি? এখানে অপশনে আছে হচ্ছে শুকর, হরিণ, বানর, মুরগি। এইটা একটু তোমরা আনসার করো। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার 11। সামিউল আরাফাত বলছে আমার নাম নেন, নিলাম ভাইয়া। ওকে, সবাই একটু এটার আনসার করো। 11 এ এ এ এ এ মেঘলা আকাশ, তারপরে হচ্ছে আদিত্য, তারপরে হচ্ছে ফাহমিদা, আসিয়া সালমা, তারপর পিউ, তারপরে হচ্ছে সানজিদা মিম। সবাই বলতেছে আনসার হচ্ছে কি এ। এমডি মাহিনও বলতেছে আনসার হচ্ছে এ। তার মানে প্রথম আনসার, মানে প্রথম যে অপশনটা অর্থাৎ শুকর, হ্যাঁ শুকরও হচ্ছে তৃতীয় স্তরের খাদক। আচ্ছা, তোমরা কি জানো যে মানুষও হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক, এবং মানুষকে কিন্তু সর্বভুক বলা হয়। কি বলা হয়? সর্বভুক। মানুষ এবং তেলাপোকা, মানুষ এবং তেলাপোকা এই দুইটা জিনিস হচ্ছে সর্বভুক, যারা সব কিছু খায়। ঠিক আছে, যারা সব কিছু খায়। তো মানুষ এবং তেলাপোকাকে কি বলা হয়? সর্বভুক বলা হয়। এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে, অথবা সিকিউ এর খ নাম্বারে আসতে পারে, যে মানুষকে কেন সর্বভুক বলা হয়। ঠিক আছে, সো এই টাইপের কোশ্চেন গুলো আসবে পরীক্ষাতে, একটু খেয়াল করিও। বুঝছো? সো মানুষ হচ্ছে কি সর্বভুক। জলজ বাস্তুতন্ত্র প্রধানত কয় ধরনের? জলজ বাস্তুতন্ত্র হচ্ছে প্রধানত 3 ধরনের, তাই না? ছোট জলাশয়, তারপর হচ্ছে মাঝারি জলাশয়, আর হচ্ছে বড় সমুদ্র। মানে পুকুর, নদী, সমুদ্র, 3 ধরনের জলাশয়ের জন্য 3 ধরনের বাস্তুতন্ত্র পাওয়া যায়। নিচের কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? মানে কে কাকে খেয়ে বেঁচে থাকে, এটা হচ্ছে প্রশ্ন, যে কে কাকে খেয়ে বেঁচে থাকে। নূর মোহাম্মদ বলছে তেলাপোকা কেন? তেলাপোকাও সবকিছু খায়, এই জন্য হচ্ছে তেলাপোকা এবং মানুষ দুজনই সর্বভুক। জাবিরুল ইসলাম, নাফিসা তোমাকে আমি বলছি যে কোশ্চেনটা আমি দেখি নাই, তুমি আর একবার করো, আমি এখন উত্তরটা দিয়ে দিচ্ছি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ তেলাপোকা। সারস কি? সারস হচ্ছে পাখি, একটা পাখি। ঘাস, ইঁদুর, সাপ, ঈগল। ঘাস, ব্যাং, সাপ, ঈগল, কোনটা সঠিক? মানে এখানে 4টা অপশনের মধ্যে কোনটা হচ্ছে সঠিক? তাহমিনা আক্তার বলছে এ, রাফিউল বলছে বি, আসিয়া বলছে বি, সবাই বলতেছে বি। ঘাস, ব্যাং, সাপ, ঈগল। তোমরা কি ব্যাংকে ঘাস খাইতে দেখছো কেউ? আসলেই দেখছো? ফায়াজ আলী বলছে তেলাপোকা কেমনে? তেলাপোকাও সবকিছু খায়, এই জন্য তেলাপোকা হচ্ছে সর্বভুক। আচ্ছা, নূর মোহাম্মদ বলছে তার নাম সুমাইয়া। সরি ভাই, আমি তো আসলে তোমার নাম কোনটা জানি না, কেমনে বলবো? তোমার আইডিতে যেটা লেখা আছে ওইটাই বলে আর কি। আচ্ছা, 13-এ এ বি সি সব ধরনের আনসার পাচ্ছি, বা 13-এর সঠিক আনসার হচ্ছে এ। ঘাস, ইঁদুর, সাপ, ঈগল। ইঁদুর হচ্ছে ঘাস খায় মাঝে মাঝে, ইঁদুরকে খায় সাপে, আর সাপকে খায় ঈগল। ঠিক আছে, সো বি সি যারা যারা বলতেছো ভুল বলতেছো। পরবর্তী যে প্রশ্নটা আছে, যে কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? ঘাস, কচ্ছপ, ছোট মাছ, চিংড়ি, ব্যাং, ঢেলা মাছ, ঘাস, বানর, হরিণ, পতঙ্গ, ব্যাং, সাপ। এটা খুবই সহজ, এটা সবাই পারবা। সেটা হচ্ছে অপশন ডি, পতঙ্গ, ব্যাং, সাপ। পোকামাকড় খায় ব্যাং, আর ব্যাংকে খায় হচ্ছে সাপ। এরপর যদি আরো কিছু আনতে চাও তাহলে সাপের পরে কি আসবে? ঈগল। ঠিক আছে, ঈগল হচ্ছে সাপকে খাবে। ওকে, সূর্যের আলোর শতকরা কত ভাগ সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণে কাজে লাগায়? সূর্যের যে আলো পৃথিবীতে আসে তার মাত্র 2%, অর্থাৎ শতকরা 2 ভাগ
2% মানে হচ্ছে শতকরা 2 ভাগ। কত ভাগ? শতকরা 2 ভাগ আলো হচ্ছে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণে কাজে লাগায়। সঠিক আনসার হচ্ছে কি অপশন বি, অর্থাৎ 2 ভাগ। সবুজ উদ্ভিদের মাধ্যমে সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এইটা তোমরা বলো। কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 এর আনসারটা তোমরা দাও। রাসায়নিক শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি। সবাই বলতেছে এ, অনেকেও বলতেছে আবার বি। এ বি এ বি, খুবই কনফিউজিং। সো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কি? সঠিক অ্যান্সার হচ্ছে রাসায়নিক শক্তি। আমাদের সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সৌরশক্তি হচ্ছে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, ওকে। বাস্তু সংস্থানে পুষ্টি দ্রব্যের প্রবাহ কিরূপ? একমুখী, উভয়মুখী, চক্রাকার এবং হচ্ছে সরলরেখা। দেখো, বাস্তু সংস্থানে 2 ধরনের জিনিস প্রবাহিত হয়। বাস্তু সংস্থানে মূলত 2 ধরনের জিনিস প্রবাহিত হয়। কি কি? একটা হচ্ছে এখানে শক্তি প্রবাহিত হয় বা শক্তি প্রবাহ হয়, আর হচ্ছে পুষ্টি প্রবাহ হয়। বাস্তু সংস্থানে যে শক্তি প্রবাহটা হয় এটা হচ্ছে একমুখী। শক্তি প্রবাহ হচ্ছে একমুখী, আর পুষ্টি প্রবাহটা হচ্ছে চক্রাকার। পুষ্টি প্রবাহটা হচ্ছে কি চক্রাকার। কি রকম? ধরো মাটিতে গাছ জন্মাইছে, তো গাছ বা ঘাস যে কোনো কিছু, এটাকে খাইছে একটা প্রাণী, ওইটাকে আবার খাইছে আরেকজন, সে মারা গেছে, সে আবার মাটিতেই তারে কবর দেওয়া হয়েছে বা মাটিতে সে মিশে গেছে, ওই মাটির উর্বরতা আবার সে বাড়াইছে এবং আবার ওইখানে গাছ হইছে। তো এই যে যে জিনিসটা হচ্ছে এটা কি চক্রাকার না? তো পুষ্টি প্রবাহটা হচ্ছে চক্রাকার। আর শক্তি প্রবাহটা কি হয়? বাস্তু সংস্থানে এক স্তর থেকে আরেক স্তরে গেলে শক্তির কমতে থাকে। কি হয়? কমতে থাকে। তো সেক্ষেত্রে এই শক্তি প্রবাহটা, যতটুকু শক্তি কমে যায় ওটা তো আর ফেরত পাওয়া যায় না, এই জন্য শক্তি প্রবাহটা হচ্ছে একমুখী আর পুষ্টি প্রবাহটা হচ্ছে চক্রাকার। আমাদের প্রশ্ন ছিল যে পুষ্টি দ্রব্যের প্রবাহ কিরূপ, সো আনসার কি হবে? চক্রাকার। যারা যারা সঠিক আনসার বলছো মানে সি, অবশ্যই আনসার হচ্ছে সি। ওকে, একজন বলছে 18C শিওর। এই তো, এরকম কনফিডেন্স থাকতে হবে লাইফে, ঠিক আছে? কনফিডেন্ট নিয়ে ভুলও বললেও কনফিডেন্টলি বলতে হবে। ক্যামেরায় ছবি তোলার পর যে প্লেট স্লাইড থাকে, প্লেটটির উপরস্থ সিলভার, মানে তোমার কোশ্চেনটা কি মানে বুঝি নাই আসলে আমি। সিলভার হাইড রাসায়নিক প্রক্রিয়া কি কি লিখছো এটা ভাইয়া? দেখো, নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কিরূপ। অলরেডি এটা পড়াই ফেলছি যে পুষ্টি প্রবাহ হচ্ছে এক চক্রাকার এবং শক্তি প্রবাহ হচ্ছে একমুখী। তো এটা তো নতুন করে পড়ানোর কিছু নাই, এটা হচ্ছে আমাদের সবাই জানি একমুখী। নেক্সট, পরিবেশে কোনটি স্বয়ংসম্পূর্ণ একক? এটা অলরেডি পড়াই দিছি। পরিবেশের স্বয়ংসম্পূর্ণ একক হচ্ছে বাস্তুতন্ত্র। আজকের লাস্ট এমসিকিউ, এটা আমি বলবো না, এটা তোমরা আনসার দিবা সবাই। লাস্ট যে এমসিকিউটা আছে যে সিডরের ফলে সুন্দরবনে হরিণের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেল, উদ্দীপকে কমে যাওয়া প্রাণীটি খাদ্য শৃঙ্খলের কোন স্তরের অন্তর্ভুক্ত? এটা অলরেডি একবার পড়ানো হয়েছে। হরিণ কোন স্তরের খাদক এটা তোমরা সবাই জানো, তাও এখন হচ্ছে একদম লাস্ট এমসিকিউ, সেই জন্য তোমরা সবাই হচ্ছে আনসার দাও যে হরিণ হচ্ছে কোন স্তরের খাদক। এটা আনসারটা সবাই একটু দিয়ে ফেলো সুন্দর মতো, ঠিক আছে? আচ্ছা, 20-তে বি, 20-তে বি, এ বি সবাই বলতেছে। একজন বলছে উৎপাদক। এই যে উৎপাদক বলছো, আসলে এটা তো ইচ্ছা করে ভুল বলছে এরকম লাগতেছে। উৎপাদক কেমনে হয়? হরিণ কি উৎপাদক? হরিণ কি খাবার তৈরি করে? খাবার তৈরি করে সবুজ উদ্ভিদ, শুধুমাত্র সবুজ উদ্ভিদ খাবার তৈরি করে। হরিণ কিভাবে উৎপাদক হয়? হরিণ কি কখনো উৎপাদক হইতে পারবে? তো হরিণ হচ্ছে প্রথম স্তরের খাদক, যে ঘাস লতা পাতা খায় আর কি, মানে উৎপাদককে খায় যে, সে হচ্ছে হরিণ। হরিণ হচ্ছে প্রথম স্তরের খাদক। তো যারা যারা বলছো 20-তে বি,
তারা সবাই সঠিক অ্যান্সার দিছো, আর যারা যারা 20 তে এ বলছো তারা একটু ভুল বলছো, ঠিক আছে। হরিণ কখনোই উৎপাদক না, হরিণ হচ্ছে খাদক এবং প্রথম স্তরের খাদক। নাফিসা নাবিলা জিজ্ঞেস করছে বিজারণ কি? বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার প্রক্রিয়া, ঠিক আছে। আমরা রাসায়নিক বিক্রিয়া যখন পড়বো তখন দুই ধরনের প্রক্রিয়া দেখবো, এক হচ্ছে জারণ বিক্রিয়া আর আরেকটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। তো তুমি হচ্ছে মানে তোমরা হচ্ছে আজকে যেই পড়াশোনাটা করলা এখানকার বিজারণের সাথে রিলেটেড জিনিস হচ্ছে ক্যামেরাতে একটা কোশ্চেন দেখবা, মানে একটা পার্ট দেখবে এরকম যে সিলভার হ্যালাইট ধাতব সিলভারে পরিণত হয়। সিলভার হ্যালাইট মানে ধরো সিলভার ক্লোরাইড, ঠিক আছে। এই যে হ্যালাইট মানে হ্যালোজেন থাকে সিলভারের সাথে, তো সিলভারের সাথে যদি হ্যালোজেন থাকে সেক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে সিলভার হ্যালাইড অথবা সিলভার, এখানে ক্লোরিন যেহেতু একটা হ্যালোজেন সো এটাকে আমরা বলবো হচ্ছে সিলভার ক্লোরাইড। তো এই সিলভার ক্লোরাইডে সিলভারের জারণ সংখ্যা অথবা সিলভার হচ্ছে Ag+ এইভাবে আছে, Ag+ হিসেবে আছে। তো Ag+ থেকে সিলভার যদি হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে এবং একটা ইলেকট্রন গ্রহণ করে Ag+ থেকে সিলভার হচ্ছে Ag অথবা শুধুমাত্র সিলভার অথবা ধাতব রৌপ্যতে রূপান্তরিত হয়। এই যে ইলেকট্রন গ্রহণ করে ও হচ্ছে প্লাস ছিল পরে হচ্ছে নিউট্রাল হয়ে গেছে, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে বিজারণ। আর এই যে জারণ দেখতেছো এই জারণটা হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, জারণ হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়া, ইলেকট্রন ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়া। ইলেকট্রন ছেড়ে দিলে কি হয়? ইলেকট্রন ছেড়ে দিলে কিন্তু পজিটিভ হয়ে যায়। যেমন ধরো সোডিয়াম যদি হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, আচ্ছা এটা হচ্ছে প্লাস হবে, নিব দিচ্ছে ও, আর সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিলে ও হচ্ছে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের একটা বিজারণ বিক্রিয়া। তো জারণ আর বিজারণ বুঝতে পারছি? জারণ হচ্ছে এইটা আর বিজারণ হচ্ছে এইটা। যে প্রশ্নটা করছিল যে বিজারণ কি, আই গেস সে তার উত্তরটা পেয়ে গেছো, ঠিক আছে। ওকে, সো আমাদের 20টা এমসিকিউ শেষ এবং এই চ্যাপ্টারেরও আমাদের হচ্ছে কয়েকটা সিকিউ কোশ্চেন দেওয়া আছে। তো এই সিকিউ কোশ্চেনগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে ফেলো। প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে উৎপাদক কি, বিযোজক বলতে কি বুঝো, কোনটা কার উপর নির্ভরশীল, কিভাবে নির্ভরশীল, এই জিনিসগুলো দেওয়া আছে, তুমি লিখে ফেলো। হ্যাঁ, আবির হোসেন বলছে ভাইয়া আমার নামটা নেন, নিলাম ভাইয়া। রাসায়নিক বিক্রিয়া এটা তো আমি করেনি, এটা তোমার আরেকজন করাইছে। খাদ্যাভাব কি? খাদ্যাভাব হচ্ছে খাদ্যের অভাব, ঠিক আছে। আব্দুর রহিম বলছে ভাইয়া আমার নাম নেন প্লিজ, নিলাম ভাইয়া। এরপরে সিকিউ 2তে এই কোশ্চেনটা আছে, এখানেও তোমাকে হচ্ছে খাদ্য জাল তৈরি করতে বলবে। এই যে এই টাইপের প্রশ্ন হচ্ছে তোমরা পরীক্ষাতে অবশ্যই পাবা, দেখো এই টাইপের প্রশ্ন হচ্ছে তোমরা পরীক্ষাতে অবশ্যই পাবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই খাদ্য জাল তৈরি করতে বলার যে টাইপের প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু পরীক্ষাতে অবশ্যই অবশ্যই আসবে, বুঝছো। আচ্ছা, লবণের সংজ্ঞা। লবণ হচ্ছে ধাতব হ্যালাইড, মানে ধাতুর সাথে তোমার হচ্ছে যে কোনো একটা হ্যালোজেন অথবা ধাতু এবং অধাতুর মাধ্যমে হচ্ছে বেসিক্যালি লবণটা তৈরি হয়। হ্যাঁ, ওকে, এখানে সিকিউ আরেকটা আছে, 3টা টোটাল সিকিউ, 4টা টোটাল সিকিউ আছে। সো এই সিকিউ গুলো একটু প্র্যাকটিস করবা, এন্ড যেই এমসিকিউ গুলো পড়াইলাম এই 3টা অধ্যায় থেকে, এই 3টা অধ্যায় কিন্তু আসবে, ঠিক আছে। আমার আবার কবে ক্লাস? আমার আমার তোমাদের সাথে ক্লাস হবে যদি তোমরা হচ্ছে ক্লাস 9-এ উঠো। সো যদি ক্লাস 9-এ তোমরা আমাদের অনলাইন ব্যাচের পেইড ব্যাচে আসো তো তোমাদের সাথে দেখা হবে ক্লাস 9-এ। সি ইউ অ্যাগেইন ইন ফিজিক্স ক্লাস, ঠিক আছে। আমি বেসিক্যালি ফিজিক্স পড়াই, তো তোমাদের সাথে ফিজিক্স ক্লাসে দেখা হবে তোমাদের অনলাইন ব্যাচ অথবা OB26-এ, ঠিক আছে। তো যারা আমাদের সাথে অনলাইন ব্যাচে জয়েন করবা OB26-এ, তোমাদের সাথে তোমাদের সবার সাথেই আমার হচ্ছে ফিজিক্স ক্লাসে দেখা হবে। তুতের সংকেত কি? তুতে হচ্ছে কপার সালফেটের সাথে 5 অণু পানি, এই যে কপার সালফেট এর সাথে 5 অণু পানি, এটা হচ্ছে তুতে ভাইয়া, ঠিক আছে। যে জিজ্ঞেস করছো তুতের সংকেত। আর কি কারো কোনো প্রশ্ন আছে? সো যারা হচ্ছে অনলাইন ব্যাচে জয়েন করবা তারা হচ্ছে পেইড ব্যাচে ক্লাসগুলো করতে পারবা। এছাড়া হচ্ছে ফ্রি ক্লাস তো আমরা 10 মিনিট স্কুলের মেইন পেজে অনেক পাবা। তো তোমাদের সাথে দেখা হবে হচ্ছে ফ্রি ক্লাসগুলো তো দেখা হবে, বাট যারা সায়েন্স নিবা তাদের সাথে মূলত দেখা হবে, বাকিদের সাথে আসলে দেখা হওয়ার খুব একটা সুযোগ নাই। সো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে বলো। আর আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে যে এই যে এখন আমরা যে পরীক্ষাটা দিব সামনে বৃত্তি পরীক্ষা, এটা কিন্তু মোটামুটি আগে ছিল হচ্ছে জেএসসির সাথে রিলেটেড, এখন আলাদা যেহেতু বৃত্তি পরীক্ষা হচ্ছে তো একটু প্রেসার সবার জন্যই, কারণ তোমরা এখন আবার পড়াশোনা করতেছো
মেহেজাবিন মাইসা জিজ্ঞেস করছে তেলাপোকার বৈজ্ঞানিক নাম। তেলাপোকার বৈজ্ঞানিক নাম হচ্ছে পেরিপ্লানেটা আমেরিকানা। ঠিক আছে, আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? লবণ নিরপেক্ষ পদার্থ কেন? লবণ নিরপেক্ষ পদার্থ কারণ ওই যে বললাম লবণ হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় তৈরি হয়। সো অ্যাসিডের থেকে ধাতব অংশটা আসে, ক্ষারের থেকে হচ্ছে ধাতব অংশটা আসে, আর অ্যাসিডের থেকে হচ্ছে অধাতব অংশটা আসে। এই দুইটা মিলে হচ্ছে লবণ তৈরি হয়। এই জন্য লবণ হচ্ছে একটা নিরপেক্ষ পদার্থ। এবং এটা হচ্ছে আমাদের লাইম ওয়াটার কি? লাইম ওয়াটার হচ্ছে চুনের সাথে পানি মিশাইলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। চুনের সাথে মানে ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি পানি মিশাই তাহলে হচ্ছে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাই, CaOH2। এটাকে হচ্ছে লাইম ওয়াটার বলে। ঠিক আছে, ক্যালসিয়াম লাইম মানে হ্যাঁ লাইম ওয়াটার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এখন আসো তোমরা যে জিনিসগুলো পড়ে আসছো বার্ষিক পরীক্ষার জন্য ওগুলা নতুন করে তো আর পড়ার কিছু নাই, ওগুলো তুমি সবকিছু অলরেডি জানো। এই বইয়ের প্রত্যেকটা অংশ তোমরা জানো এবং তোমাদের রেসপন্স দেখেও মনে হয়েছে তোমরা সবকিছু পড়ে আসছো। এখন ওইগুলো যতটুকু সুন্দর করে রিভিশন দেওয়া যায় এইটা দাও, এবং পরীক্ষার হলে খুবই ঠান্ডা মাথায় থাকবা। ঠিক আছে, একদম রিল্যাক্স বা একদম টেনশন ফ্রি ওয়েতে হচ্ছে পরীক্ষা দিবা, খুবই টেনশন ফ্রিতে। তুমি যত বেশি পরীক্ষার হলে হচ্ছে টেনশন ফ্রি থাকবা ঠিক তত তোমার পরীক্ষা ভালো হবে। বুঝে গেছে? তো পরীক্ষা ভালো করার জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে। ঠিক আছে, ওকে। আমার নাম, আচ্ছা অনেকে আবার পরে জয়েন করছো তারা হয়তো আমার নামটা অনেকেই জানোই না, আমার নামটা বলে দিই। আমার নাম হচ্ছে অঙ্কন, আমি তোমাদের অঙ্কন ভাইয়া, মানে ম্যাক্সিমাম মানুষজন আমাকে অঙ্কন ভাইয়াই বলে আর কি। ঠিক আছে, ওকে। সো লিটমাস কাগজের রং কখন পরিবর্তন হয়? লিটমাস কাগজের রং পরিবর্তন হয় হচ্ছে তুমি যখন এসিড অথবা ক্ষার শনাক্ত করতে যাবা তখন হচ্ছে আমরা লিটমাস পেপার ইউজ করি। এটা একটা নির্দেশক, নির্দেশক হচ্ছে কালার চেঞ্জ করে বোঝায়। যেমন আমরা হচ্ছে এসিড থেকে যদি আমরা এসিডে হচ্ছে লিটমাস পেপার ডুবাই তাহলে নীল লিটমাস পেপার লাল হয়ে যায়, আর ক্ষারে হচ্ছে লাল লিটমাস পেপার নীল হয়ে যায়। ঠিক আছে, আর নিরপেক্ষ পদার্থের ক্ষেত্রে আমাদের হচ্ছে লিটমাস পেপারে কোনো পরিবর্তন হয় না। বুঝছো? ওকে, তো সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো ক্লাসে। ততদিন সবাই ভালো থাকবা, পড়াশোনা করবা ঠিকঠাক ভাবে, এই তো, আর সুস্থ থাকবা, পরীক্ষাগুলো ভালো করে দিবা।